আসসালামু আলাইকুম সবাইকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া। সো ভাইয়ারা, আমি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো তোমাদের সাথে আজকের এই চ্যাপ্টারটা আমি কন্ডাক্ট করব। এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা কিভাবে সাজাইছি, সো আমরা এই চ্যাপ্টারটাকে বিভিন্ন টাইপের আন্ডারে ভাগ করছি। তারপরে এই চ্যাপ্টারটার ওই টাইপের আন্ডারে কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করছি এবং সেই অনুযায়ী আমরা তোমাদের এখানে নিয়ে আসছি। তো তোমাদের সবাই আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভে আসছো, তার মানে একটু হলেও বেসিক তোমরা জানো, সেটা ধরে নিয়ে আমরা সলভগুলো করব। তবে ভাইয়ার ক্লাসের স্পেশালিটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তোমার যদি কোনো বেসিকেও প্রবলেম থাকে ইনশাল্লাহ তুমি সেটা ক্লিয়ার করে উঠতে পারবা। তারপরেও যদি তোমার বেসিকটা একটু হলেও আগে থেকে বিল্ড আপ করা থাকে, সেটা বেটার হয় ক্লাসটা বোঝার জন্য। সো ভাইয়ারা, তাহলে আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ থাকে ভাই, বেশিরভাগ ক্ষেত্রে তুমি ম্যাথ দেখবা, বাট থিওরিটিক্যাল পার্ট থেকেও কিন্তু কোশ্চেন আসে। এখনকার ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোর প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগে বেশি ম্যাথে জোর দেওয়া হইতো, এখন ম্যাথ প্লাস থিওরি দুইটা মিলায়ে কম্বাইনলি কোশ্চেন আসে। সো কেউ যদি থিওরির দিকে বেশি ফোকাসড হও তাহলে সমস্যা, আবার কেউ যদি ম্যাথের দিকে বেশি ফোকাসড হও তাও সমস্যা। এখন থেকেই তোমাদেরকে ম্যাথ প্লাস থিওরি দুইটাতেই সুন্দরভাবে সমান দক্ষতা অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে ভাইয়ার ক্লাসটা ইনশাআল্লাহ হেল্পফুল হবে। যেভাবে আমি বলবো সেভাবে তুমি প্র্যাকটিস করবা, সলভ করবা, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটা ভালো কিছু হবে। আর যে কোনো ধরনের প্রবলেমে ভাইয়া কেমিস্ট্রিওয়ালা গ্রুপে অ্যাভেলেবল আছে। কেমিস্ট্রিওয়ালা গ্রুপে ভাইয়াকে নক দিলেই তুমি পেয়ে যাবা গ্রুপ পেজ, বা ওখান থেকে আমার আইডি লিঙ্কও পেয়ে যাবা। যে কোনো প্রবলেমে ভাইয়াকে তুমি নক দিতে পারো। ইনশাআল্লাহ আমরা একটা সেরা কোর্স করতে যাচ্ছি। সো চলো ভাইয়ারা, তাহলে প্রথমে আমাদের যে টপিকটা আমরা রাখছি সেটা রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমাদের টাইপ 1 গ্রিন কেমিস্ট্রি মূলত, এবং গ্রিন কেমিস্ট্রিটা মূলত পড়ালেখা হয় রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা কিভাবে কন্ডাক্ট করব, এই জিনিসটা গ্রিন কেমিস্ট্রির নীতিমালার উপর নির্ধারণ করা হয়। তাই এই টপিকটার নাম রাসায়নিক বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রি। সো ভাইয়া, গ্রিন কেমিস্ট্রি কথাটা থেকে তুমি কি বুঝছো? গ্রিন, গ্রিন মানে কি ভাইয়া? সবুজ। গ্রিন মানে কি? সবুজ। সবুজ মানে কি? সবুজ কই থাকে? গাছের পাতা সবুজ, এই যে একটা মিম আছে না, গাছের পাতা সবুজ, আমার কিছুই মনে থাকে না। আচ্ছা, গাছের পাতা সবুজ থেকে কি হয়েছে? গাছের পাতা সবুজ মানে যত বেশি তুমি সবুজ দেখবা তত বেশি সেটা গ্রিনার, তত বেশি পরিবেশ বান্ধব। তার মানে গ্রিন কেমিস্ট্রি পরিবেশ বান্ধব একটা কেমিস্ট্রি। পরিবেশ বান্ধব কখন হয়? যখন আমার কি হবে জানো? যখন আমার বজ্র পদার্থগুলো সর্বনিম্ন থাকবে, বজ্র সর্বনিম্ন থাকবে, এবং আমি যেটা চাচ্ছি কাঙ্ক্ষিত উৎপাদ সেটা সর্বোচ্চ থাকবে। বিক্রিয়ার ফলে তুমি দুইটা জিনিস পাইতে পারো, একটা তুমি যেটা চাচ্ছ, আর একটা তুমি যেটা চাচ্ছ না। তুমি যেটা চাচ্ছ এটাকে বলা হয় কাঙ্ক্ষিত উৎপাদ, তুমি যেটা চাচ্ছ না এটাকে বলা হয় বজ্র। তাহলে ওই যে বজ্র যেটা, এটাকে কমাই ফেলবো, কাঙ্ক্ষিত উৎপাদটাকে বাড়াই ফেলবো। এই গ্রিন কেমিস্ট্রির দুইটা মূলনীতি শিখে ফেলছো কিন্তু, এবং এটাই সংজ্ঞার মধ্যে অ্যাড করব। তাহলে গ্রিন কেমিস্ট্রি এমন একটা রসায়নের শাখা যেখানে বজ্র পদার্থ সর্বনিম্ন রেখে কাঙ্ক্ষিত উৎপাদ সর্বোচ্চ পরিমাণে তৈরি করে পরিবেশ দূষণটা সর্বনিম্ন রাখার যে আলোচনাগুলো করা হয় সেটাই গ্রিন কেমিস্ট্রি। তাহলে বজ্র পদার্থ কমাবো, কাঙ্ক্ষিত উৎপাদ বাড়াবো, এই যে ধারণা, এটাকেই বলা হয় একটি স্পেশাল ফ্যাক্টর। বজ্র পদার্থ কমাবো এবং কাঙ্ক্ষিত উৎপাদ বাড়াবো, অর্থাৎ আমার উৎপাদে বিক্রিয়ক আমি যতটুকু নিব সেই অনুটা সর্বোচ্চ পরিমাণে কাঙ্ক্ষিত উৎপাদে ট্রান্সফার করব। এইটাকে বলা হয় ভাইয়া অ্যাটম ইকোনমি। কি বলা হয় ভাইয়া? এটাকে অ্যাটম ইকোনমি, বা এটাকে আমি সংক্ষেপে লিখলাম এই, এবং এটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়, তাই এটা এই পার্সেন্টেজ বা অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি জিনিসটা অ্যাটম ইকোনমি জিনিসটা আমি যদি একটু নিচে লিখি মনে হয় বেটার হয়। অ্যাটম ইকোনমি জিনিসটা ভাইয়া উপরে আমি কি বলছিলাম, আমি চাচ্ছি কি কাঙ্ক্ষিত উৎপাদ, তাহলে উপরে আমরা দিব কাঙ্ক্ষিত উৎপাদের ভর। আচ্ছা সরি, একটু আমাদের ভুল হয়েছে। আর নিচে দিব ভাইয়া আমাদের মোট বিক্রিয়ক অথবা মোট উৎপাদ, মানে কাঙ্ক্ষিত উৎপাদের সাথে যে বজ্র উৎপন্ন হয়েছে সেটা আমরা নিচে দিব। তাহলে এটা মোট যৌগের ভর, মোট বিক্রিয়ক বা উৎপাদ যেটা নিবা সেটাই কারেক্ট হবে। বিক্রিয়ক নিয়েও তুমি যদি হিসাব করো বা উৎপাদ নিয়েও হিসাব করো হবে মোট বিক্রিয়ক বা উৎপাদের ভর। আর এটা যেহেতু পার্সেন্টেজ তাহলে ইটস
হাফ। সো 100% দিয়ে আমরা একটা মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমির সূত্র। অ্যাটম ইকোনমি জিনিসটা কি, বিক্রিয়কের পরিমাণ, আমাদের হচ্ছে উৎপাদে কাঙ্ক্ষিত উৎপাদটাকে বাড়াবো, বজ্রের পরিমাণ কমাবো, তার ফলে পরিবেশ দূষণ সর্বনিম্ন থাকবে, এবং এই ধারণাটাকে আমরা অ্যাটম ইকোনমি বলি। এবং যে বিক্রিয়ায়, ধরো দুইটা বিক্রিয়া দেওয়া আছে তোমার কাছে 1 আর 2, যে বিক্রিয়ার অ্যাটম ইকোনমি পার্সেন্টেজটা বেশি থাকবে ওই বিক্রিয়াটাকে বলা হবে গ্রিনার পদ্ধতি। কি বলা হবে ভাইয়া? গ্রিনার পদ্ধতি। কি বলা হবে? গ্রিনার পদ্ধতি। এই কনসেপ্টটা একটু পরে কাজে লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম গ্রিন কেমিস্ট্রি জিনিসটা হচ্ছে রসায়নের এমন একটি শাখা যেখানে পরিবেশ দূষণটা সর্বনিম্ন রাখার উদ্দেশ্যে আমাদের বজ্রটাকে কমাইতে হবে, কাঙ্ক্ষিত উৎপাদটাকে বাড়াইতে হবে, অ্যাটম ইকোনমি বেশি থাকতে হবে, পদ্ধতিটা গ্রিনার হইতে হবে। এইগুলোই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এবং আমি যেইগুলো তোমাকে সংজ্ঞার মধ্যে বললাম এইগুলোই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি। সো আমরা তাইলে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কিন্তু অনেকগুলো শিখে ফেলছি। এখন চলো আমরা একটা কোশ্চেন ফেস করব। কোশ্চেন কি ফেস করবেন ভাইয়া? গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি, এটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং এও আসছে, তুমি দেখে অবাক হবা। দেখো এই যে এইটা তো আমরা করব, তবে এই কোশ্চেনটা দেখো যে আমাদের কি বলছে, গ্রিন কেমিস্ট্রি এর মূল লক্ষ্য কি। ওই যে সংজ্ঞাটা লিখে দিব, আমি যে সংজ্ঞাটা তোমাকে এতক্ষণ ধরে বললাম সেই সংজ্ঞাটা লিখবা। মূল লক্ষ্য বলতে সংজ্ঞার মধ্যেই চলে আসবে মূল লক্ষ্যটা। এবার আসো এর 5টি মূল নীতিমালা উল্লেখ করো। সো নীতিমালাগুলো আমি তোমাকে বলে দিছি, এখন আমরা একসাথে লিখবো। সো আমাদের প্রথম নীতিমালা কি হইতে পারে, যে পরিবেশ দূষণ সর্বনিম্ন। পরিবেশ দূষণ সর্বনিম্ন। 2 নাম্বার কি হইতে পারে ভাইয়া? পরিবেশ দূষণ সর্বনিম্ন রাখতে গেলে কি করতে হবে? বজ্র পদার্থ রোধকরণ। বজ্র পদার্থ উৎপন্ন রোধকরণ। তাহলে বজ্র পদার্থ উৎপন্ন যদি রোধকরণ করতে হয় তাহলে কাঙ্ক্ষিত উৎপাদটাকে সর্বোচ্চ পরিমাণে রাখতে হবে। কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ নিশ্চিতকরণ। ঠিক আছে। 4 নাম্বার আমরা দিতে পারি যে ভাইয়া আমরা যে বিক্রিয়াটা করব, বিক্রিয়াটা যদি দুর্ঘটনা প্রবণ হয় তাহলে তো আমাদের পরিবেশের জন্য ক্ষতি, আমাদের মানুষজনের জন্য ক্ষতি। তাহলে ঝুঁকিপূর্ণ কোনো পদ্ধতি ব্যবহার করা যাবে না, আমাদের হচ্ছে নিরাপদ পদ্ধতির ব্যবহার করতে হবে। নিরাপদ পদ্ধতির ব্যবহার। আর নিরাপদ পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি অলরেডি তোমরা শিখে ফেলছো, সেটা হচ্ছে গ্রিনার পদ্ধতি। কি পদ্ধতি? এটাকে বলা হচ্ছে ভাইয়া গ্রিনার পদ্ধতি। যেটার অ্যাটম ইকোনমি বেশি সেটাকে আমরা কি বলতেছি? গ্রিনার পদ্ধতি। আর 5 নম্বরে আমরা যেটা দিব সেটা হচ্ছে ভাইয়া দন্তের ন দিয়ে অনেকগুলো হয়। যেমন আমরা যদি অনবায়নযোগ্য কাঁচামাল বা বিক্রিয়ক ব্যবহার করি সেটা কিন্তু একটা সময় পর শেষ হয়ে যাবে। আমরা নবায়নযোগ্য কাঁচামাল ইউজ করব। নবায়নযোগ্য মানে যেটা রিসাইকেল করে বারবার তৈরি করা যাবে, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। সো এই হচ্ছে মোটামুটি ভাইয়া গ্রিন কেমিস্ট্রির 5টা মূলনীতি। তাহলে আমরা এই জিনিসগুলো যদি সুন্দর মতো বুঝি তাহলে আমাদের রুয়েট 17-18-তে আসা কোশ্চেনটা আমরা সলভ করতে পারতেছি। সো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি মোট আছে কয়টা জানো ভাইয়া? মোট আছে হচ্ছে 12টা। তো তোমার কাজ হবে বই থেকে 12টা মূলনীতি ভালোভাবে পড়া, কারণ এটা তো ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের হচ্ছে যে রিটেন নাই যে সব জায়গায়, সে জায়গায় 12টা মূলনীতির মধ্যে 3টা তুলে দেয় মূলনীতি থেকে, একটা তুলে দেয় হচ্ছে বাইরে থেকে, বলে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির মূলনীতি নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ধরা খাওয়া একটা চান্স থাকে। তো তুমি এটা হচ্ছে 12টা একবার রিডিং পড়বা, বুঝে বুঝে পড়বা। ভাই দেখছো এই জিনিস কি কিন্তু মুখস্থ করতা, আমি তোমাকে কিন্তু বুঝাই দিছি পুরো জিনিসটা। গ্রিন মানে কি? সবুজ। সবুজ মানে গাছপালা সবুজ থাকে, সবুজ বেশি হইলে কি পরিবেশ দূষণ কম হবে, পরিবেশ দূষণ কম হইতে গেলে বজ্র পদার্থ সর্বনিম্ন হইতে হবে, কাঙ্ক্ষিত উৎপাদ সর্বোচ্চ হইতে হবে। এই ধারণার নামে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমির সূত্র পড়ে ফেলছি সাথে সাথে, তারপরে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, নিরাপদ পদ্ধতির ব্যবহার, শেষ। সো এই হচ্ছে মোটামুটি এখানকার ব্যাপার। সো ইঞ্জিনিয়ারিং মানে যে ম্যাথ করে যাব ব্যাপারটা এমন না, দেখতেছো যে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনও আসে। এবার আসো ম্যাথে আসি। আমাদের ম্যাথ যেটা বলছে, আমাদের বলছে টাইটেনিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা হয়, অধিকতর সক্রিয় ধাতুর ব্যবহার। তাহলে 2টা পদ্ধতি দেওয়া আছে, 2টা পদ্ধতিতে 2টা বিক্রিয়া দেওয়া আছে। ঠিক আছে, টাইটেনিয়াম হচ্ছে এখানে টাইটেনিয়ামটা আমি চাচ্ছি, তার মানে টাইটেনিয়াম আমার কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে উপরে
টাইটেনিয়ামের ভর দিব, নিচে হচ্ছে প্রত্যেকটা উৎপাদের ভর দিব, তারপর 100% গুণ করে দিব। বলছে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর, এই যে বিক্রিয়ক পরমাণুর কাঙ্ক্ষিত উৎপাদের মধ্যে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা। কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতি মানে কি, তুমি যে উৎপাদটা চাচ্ছ সেখানে বিক্রিয়ক যেটা নিছো সেটা সর্বোচ্চ পরিমাণে ইনক্লুড করবা, তার মানে বজ্র সবচেয়ে কম মিনিমাম চাচ্ছ। এটাই হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি। এটাই কি আমার অ্যাটম ইকোনমি থিওরি বোঝা লাগবে। তো এটাই হচ্ছে কোন পদ্ধতিটি, গ্রিনার নির্ণয় করা। আমি তো কেবল শিখে এসেছি যেটার অ্যাটম ইকোনমি বেশি সেটা গ্রিনার, আর যেটা অ্যাটম ইকোনমি কম সেটা গ্রিনার নয়। সো আমরা তাহলে 1 আর 2 এর এখন বিক্রিয়াগুলো একটু দেখবো। আমি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওকে, সো আমি ক্যালকুলেটর নিয়ে নিলাম ভাইয়া। তাহলে টাইটেনিয়ামের দুইটা ভিন্ন ভিন্ন আকরিক আমরা যদি দেখি, 1 নাম্বার বিক্রিয়াটা লিখে ফেলি আমরা প্রত্যেকে। 1 নাম্বার বিক্রিয়া কি আছে আমাদের, টাইটেনিয়াম অক্সাইড প্লাস 2mg বিক্রিয়া করে টাইটেনিয়াম প্লাস 2mgও তৈরি করছে। এখানে আমরা যদি অ্যাটম ইকোনমি পার্সেন্টেজটা বের করি ভাইয়া কত আসে, এখানে তুমি দেখো টাইটেনিয়ামের ভর দেওয়া আছে 47.88, তাহলে উপরে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, নিচে মোট উৎপাদের ভর, মোট টাইটেনিয়াম প্লাস এইটা, তাহলে 47.88 প্লাস 2 ইন্টু এমজিও। এমজিও মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে এইটা পুরোটা ম্যাগনেসিয়ামের ভর আমরা আমি 24 বসাইতাম, এখানে 24.3 আছে, এটা দেখে বসাও। আর অক্সিজেনের হচ্ছে ভাইয়া 16 ইন্টু ইটস 100% লাভ। সো এই তো, সো এটা দিয়ে যত আসে তত আমরা দেখে নিই আমাদের কত আসে। 47.88 divided by 47.88 plus 2 into 24.3 into plus 16, তাই না? সো এটা আমাদের আসে হচ্ছে ভাইয়া 0.37, আর এটা যদি 100% এ গুণ করা হয় তাহলে এটা আসে আমাদের 37.27। তো এই হচ্ছে আমার প্রথমটা। সেকেন্ডটা তুমি সিমিলারলি করে দেখবা ভাইয়া, সেকেন্ডটা তুমি সিমিলারলি করে দেখবা। সেকেন্ডটা আমাদের কি আসছে, আমি আর বিক্রিয়াটা লিখলাম না। সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি পার্সেন্টেজটা আসবে, অ্যাটম ইকোনমি পার্সেন্টেজটা আসবে, উপরে টাইটেনিয়াম আর অক্সিজেন আছে 47.88, এটা অবশ্যই বেশি আসবে বোঝা যাচ্ছে। আর নিচে অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু 2 মানে 32 ইন্টু 100%, ঠিক আছে? সো এই 32, আর টাইটেনিয়ামেরটাও কিন্তু নিচে দিতে হবে, মোটটা দিতে হবে, তাহলে 47.88 প্লাস 32। সো এই হচ্ছে তোমার এখানকার কাহিনী, এটাই বেশি আসবে বোঝাই যাচ্ছে। 47.88 ডিভাইডেড বাই 47.88 প্লাস 32 ইন্টু 100 কত আসে ভাইয়া, কত আসে 59.93। সো 59.94 ধরলাম এত পার্সেন্টেজ। সো আমাদের দেখা যাচ্ছে 1 আর 2 এর মধ্যে 2 নাম্বারের অ্যাটম ইকোনমি বেশি। আমরা দেখতেছি আমাদের 2 নাম্বার বিক্রিয়ার অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ বেশি, তাহলে এইটাকে তুমি বলবা গ্রিনার পদ্ধতি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এখানকার অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে গ্রিন কেমিস্ট্রি মূলনীতি আমরা শিখছি। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি থেকে আমাদের দেখছি যে পদ্ধতিটার অ্যাটম ইকোনমি বেশি সেটা হচ্ছে মোর গ্রিনার পদ্ধতি। সো আমরা এই জিনিসগুলো যদি বুঝি তাহলে আমাদের প্রথম যে টাইপটা গ্রিন কেমিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো আসবে ইনশাআল্লাহ আমরা কভার করে আসতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ভাইয়েরা দেখো আমাদের টাইপ 2 কি, টাইপ 2 হচ্ছে বিক্রিয়ার হার ও হার ধ্রুবক সংক্রান্ত ম্যাথগুলা। সো এখানে আমরা বিক্রিয়ার হার পড়বো, অর্থাৎ এই কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা বেসিক্যালি রাসায়নিক পরিবর্তন, প্রচুর বিক্রিয়া পড়া লাগবে। বিক্রিয়া যদি সম্পূর্ণ হইতে হয় তোমাকে টাইম নিয়ে হচ্ছে কনসার্ন থাকা লাগবে। বিক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় সেটা তো আমরা প্রত্যেকে জানি, আমরা বেসিক পড়ালেখা করে আসছি। সে টু সে আমার এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে, এখানে আমার এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় বিক্রিয়ক থেকে উৎপাদ অথবা উৎপাদ থেকে বিক্রিয়ক। এই কন্ডিশনে যদি আমার বিক্রিয়াটা উভমুখী হয় তাহলে আমার কি হবে, এ থেকে বি অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদে কনভার্ট হচ্ছে। এই চিহ্নটাই ঘুরে যায় কখন জানো, এই চিহ্নটা এটা একমুখী বিক্রিয়ার চিহ্ন। আমি যদি এই বিক্রিয়াটাকে উভমুখী বিক্রিয়ার চিহ্ন দিতে চাই তাহলে এটা কেমন হয়ে যায় জানো, এটা হয়ে যায় এরকম যে এদিকে একটা এরকম তীর চিহ্ন, এদিকে একটা, তাহলে এটা হয়ে গেল কি ভাইয়া উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া একটা বিশেষ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সাম্যাবস্থায় ক্রিয়েট হয়। বিক্রিয়ায় কি হয়, সাম্যাবস্থায় ক্রিয়েট হয়। সো আমি এখন যে কনসেপ্টটা আলোচনা করব সেটা তোমার কেপিকেসিতেও লাগবে, সো ভালো করে একটু দেখো, সাম্যাবস্থা বুঝতেও লাগবে। সো আমি যদি এখানে বলি যে ভাইয়া আমার ইনিশিয়াল মানে টি সমান 0 সেকেন্ডে আমি জানি আমি কাঁচামালটা নিচ্ছি, কোনো আমার প্রোডাক্ট নাই, তাইলে এখানে হচ্ছে এ হবে আমার হচ্ছে ধরে নাও 100 মোল, বি তাহলে কি আমার উৎপাদ থেকে
ইনিশিয়ালি 0 মোল। ওকে ঠিক আছে, এখন যদি আমি টি সমান ধরো 2 সেকেন্ড পর অবজারভেশন করি, ধরলাম আমার উৎপাদ বিক্রিয়ক হচ্ছে 20 মোল ভেঙে গেছে, বিক্রিয়ক যতটুকু ভাঙবে সে ততটুকুই তুমি আউটপুট পাবা, তার মানে আমার উৎপাদ 20 মোল তৈরি হয়েছে, আর অবশিষ্ট বিক্রিয়ক 100 - 20 80 মোল আছে এখানে। ধরে নাও টি সমান 5 সেকেন্ড পরে আমার বিক্রিয়ক 50 মোল ভেঙে গেছে, তার মানে উৎপাদ 50 মোল তৈরি হয়েছে, বিক্রিয়ক অবশিষ্ট আছে 50 মোল। টি সমান 6 সেকেন্ডে যেটা হয়েছে আমার, এটা উৎপাদ হচ্ছে তৈরি হয়েছে 60 মোল, তার মানে বিক্রিয়ক 60 মোল ভেঙে গেছে, বিক্রিয়ক অবশিষ্ট আছে 40 মোল। আর টি সমান 7 সেকেন্ডে ধরো এটা 40 মোল 60 মোল এই রেশিওটা মেনটেন করে চলতেছে, অর্থাৎ এর পরবর্তীতে এদের আর চেঞ্জেস আসতেছে না। তুমি এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবা কোন সময়ে সাম্যাবস্থাটা অর্জিত হয়েছে, এই বিক্রিয়ায় কোন সময় সাম্যাবস্থা অর্জিত হয়েছে। অ্যান্সার কোথায় দিবা ভাইয়া? অ্যান্সার তুমি সবসময় ভাইয়াকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে অ্যাভেলেবল পাবা, সো ওখানে তুমি অ্যান্সারটা দিয়ে দিতে পারো। কেমিস্ট্রিওয়ালা গ্রুপে তুমি যদি এটা পোস্ট করে দিতে পারো, ইনবক্সে দিতে পারো, বিভিন্নভাবে তুমি এটা অ্যাপ্রোচ করতে পারো। তবে তোমরা এখন ভিডিওটা পজ করে যে অ্যান্সারটা ভাবছো ম্যাক্সিমামের ভুল হবে। কিভাবে ভুল হবে? দেখো ভাইয়া, তোমরা ম্যাক্সিমাম ভাবতেছো যে যেই টাইমে আমার বিক্রিয়কের অ্যামাউন্ট আর উৎপাদের অ্যামাউন্ট সমান সেই টাইমেই তোমার সাম্যাবস্থা অর্জিত হয়েছে। ব্যাপারটা কিন্তু এমন না। তোমার এই যে 50-50 এটা কিন্তু অ্যামাউন্ট সমান, এটা কিন্তু বিক্রিয়ার হার সমান বলে না। আমার সাম্যাবস্থার সূত্রটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এটা হচ্ছে আমার সাম্যাবস্থার কনসেপ্ট, তাহলে বিক্রিয়ার হার। সো তুমি তাইলে এখন বিক্রিয়ার হার বিষয়টা যদি না বুঝো তাইলে তো এই জায়গাটায় তুমি সাম্যাবস্থা বলতে পারবা না। তারপরে আমি বলে দিই একটু যে সাম্যাবস্থা ব্যাপারটা আমরা মনে করি সাম্যাবস্থা মানে বিক্রিয়াটা থেমে আছে, আসলে ব্যাপারটা এমন না। সাম্যাবস্থা মানে বিক্রিয়াটা গতিশীল আছে, কিন্তু এমন রেটে গতিশীল আছে তোমাকে বাইরে থেকে দেখে মনে হবে যে এদের কোনো আসলে গতিই নাই, কিন্তু বিক্রিয়া কিন্তু সম্মুখ দিকে যাচ্ছে আবার পশ্চাৎ দিকে যাচ্ছে, সেম রেটে যাচ্ছে। তাহলে রেট মানে কি? টাইমের রেসপেক্টে চিন্তা করা লাগে। যে কোনো প্রকার বেগ মানে কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি বেগ বলে, একক সময় মানে একটা রেটে চিন্তা করতে হবে। তাহলে এটাও দেখো সময়ের রেসপেক্টে ব্যাপারটা ঘটতেছে। সময়ের রেসপেক্টে কি হচ্ছে? বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতেছে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এটা যদি তুমি এখন একক সময়ে বলো তাইলে সেটা হয়ে গেছে আমাদের রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হারের সংজ্ঞা কি বা রেট অফ রিঅ্যাকশনের সংজ্ঞা কি? বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন হচ্ছে তোমার সংজ্ঞা তো তুমি বুঝছোই। এখন আমি তোমাকে যদি এটা বলি যে আমাদের হচ্ছে বিক্রিয়কের পরিমাণ কমতেছে, পরিমাণকে আমরা কেমিস্ট্রিতে ঘনমাত্রা দিয়ে রিপ্রেজেন্ট করব, আসলে ঘনমাত্রা দিয়ে প্রকাশ করব। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমা বা উৎপাদের ঘনমাত্রা বাড়া, দুইটাই কি? পরিবর্তন না? তাহলে পরিবর্তন। তাহলে ডেল অফ সি কিসের রেসপেক্টে? সময়ের রেসপেক্টে। তাহলে তুমি চিন্তা করো 5 থেকে 6 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়েছে, মানে সময়ের পরিবর্তন। তাহলে ডেল অফ সি বাই ডেল অফ টি, এটাই হচ্ছে আমার রেট অফ রিঅ্যাকশন বা এটা সূত্র। ঠিক আছে, বোঝা গেছে? এবার আসো রেট অফ রিঅ্যাকশনের পরে আমাদের এটার একক নিয়ে একটু কনসার্ন হওয়া লাগবে। তাহলে উপরে এককটা কি? মোল পার লিটার, মোল পার লিটার, আর নিচে হচ্ছে কি? সময়ের একক সেকেন্ড। তাহলে এককটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এই এককটা একটু মাথায় রাখো, কাজে লাগবে। সো এই হচ্ছে আমাদের এই ব্যাখ্যাটা গেল। এখন আসো যে কোন অবস্থায় সাম্যাবস্থা অর্জিত হয়েছে এটা আমাদের যদি একটু ব্যাখ্যায় আসি। দেখো আমাদের এটাই সমান সমান হয়েছে, এরপরেও পরিবর্তন হয়েছে। টি সমান 6 সেকেন্ডে বিক্রিয়ক 60 মোল ভেঙে উৎপাদ তৈরি হয়েছে, এটা 40 মোল অবশিষ্ট আছে। 7 সেকেন্ডে এই রেশিওটা মেনটেন হচ্ছে, তার মানে এই 6 আর 7 সেকেন্ডে আমার বিক্রিয়ার হারটা কন্টিনিউয়াস, বিক্রিয়ার হারটা একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট রেট আছে। তো এইটাই হচ্ছে আমার সাম্যাবস্থা অর্জিত হয়েছে। এখন এই 40-60 রেশিওটা কোন সেকেন্ডে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 6 সেকেন্ডে। তাহলে এই জায়গায় আমার সাম্যাবস্থাটা অর্জিত হয়েছে। তাহলে আমার সাম্যাবস্থা অর্জিত হয়েছে কোথায়? টি সমান 6 সেকেন্ডে, নট 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে হয়তো যদি এখানে 50-50-50 থেকে যায়। তো বোঝা গেছে পুরো কনসেপ্টটা? এখন আসো ভাইয়া, আমি যদি তোমাকে 3টা গ্রাফ দেখাই সাম্যাবস্থার 3টা গ্রাফ আছে। সো এই গ্রাফগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি মনে করি ইম্পর্টেন্ট, তো তোমাকে একবারে আমি একটু দেখাই দিচ্ছি। সো ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি ইম্পর্টেন্ট হয় তাহলে দেখো এখানে আমাদের এই সাইডে আমরা সময় নিলাম,
এই সাইডে আমরা ঘনমাত্রা নিলাম, আমি একটাতেই লিখতেছি, সবগুলো তুমি বুঝে নিবা। সো দেখো এখন এই যে আমরা একটা গ্রাফে যদি এরকম দিই তোমাকে যে এইখানে এইভাবে এটা বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে, সো এটা এই যেভাবে কমতেছে, উৎপাদের ঘনমাত্রা কি ভাই আস্তে আস্তে বাড়ে, এইভাবে বাড়তেছে। সো দুইটা যে এক জায়গায় ইন্টারসেক্ট করার পর একটা লাইন ধরে চলতে থাকলো, দ্যাটস মিন এই যে যেখানে সমান্তরাল লাইন, সেটাই তো আমরা জানি সমান্তরাল লাইন মানে কি হচ্ছে কনস্ট্যান্ট রেটে যাচ্ছে, এই জায়গাটাই সাম্যাবস্থা অর্জন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়কের গ্রাফ, এটা হচ্ছে উৎপাদ, বিক্রিয়ক কমতেছে নিচের দিকে, উৎপাদ বাড়তেছে, গেল। সো এটা হচ্ছে সমান সমান পরিমাণে, ও যতটুক কমছে ততটুক বাড়ছে। এবার আসো এরকম যদি হয় যে বিক্রিয়ক এটা হচ্ছে আমার উৎপাদ, সো এরকম করে হওয়ার পরে আমাদের যেটা হয়েছে এই জায়গা থেকে তারা আবার এইভাবে সমান্তরাল চলতে শুরু করছে, যেই পয়েন্ট থেকে সমান্তরাল চলতে শুরু করছে এই যে পয়েন্টটা, এটা বলা হয় সাম্যাবস্থা। তো তুমি একটু সোজা দিবা, আমার একটু বাঁকা হয়েছে, তো এই জায়গায় সাম্যাবস্থাটা ক্রিয়েট হয়েছে, বোঝা গেছে? সো এটা ইন্টারসেক্ট করে গেছে। আর এইটা যদি এরকমও থাকতে পারে, এটা এরকমও থাকতে পারে যে এইটা আমার এতটুকু কমছে, এটা আমার এতটুকু বাড়ছে, তারপরে দুইজনে মিলে সাম্যাবস্থায় চলতে আছে। সো এইটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম, এবং এইটাই সাম্যাবস্থা অর্জন হয়েছে কোথায় ভাইয়া? এই যে এই পয়েন্টটাই, ঠিক আছে? সো এই হচ্ছে সাম্যাবস্থার সময় ভার্সেস ঘনমাত্রার গ্রাফ, বিক্রিয়কেরটা কমে উৎপাদেরটা বাড়ে, সময়ের রেসপেক্টে যদি চিন্তা করো এটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার। বোঝা গেছে ভাইয়া? এখন আসো বিক্রিয়ার হারের একটা ইকুয়েশন আছে, সো আমরা একটা বিক্রিয়ার হারের ইকুয়েশন দেখবো। সো আমি যদি তোমাকে একটা বিক্রিয়া দিই, এরকম যে আমাদের রেট অফ রিঅ্যাকশন বের করতে বলছে, এটা সমীকরণের সাহায্যে প্রকাশ করো, হার ধ্রুবকের হার সমীকরণটা লিখো, বিক্রিয়ার হার সমীকরণটা লিখো। সো আমি তোমাকে রিঅ্যাকশন দিলাম একটা, সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন, 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে কি ভাইয়া? 2 অণু অ্যামোনিয়া। সো এই বিক্রিয়ায় বলছে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার সমীকরণটা লিখো। সো আমি তাহলে এটার হার সমীকরণ কেমনে লিখবো? দেখো ভাই, আমরা একটু আগে প্রকাশ করছি কি ডেল অফ সি বাই ডেল অফ টি। এখন তুমি ডিফারেন্সিয়েশন পড়ে আসছো না ম্যাথে, সেটাই যদি পরিবর্তন হিসাব করো, ডিফারেন্সিয়েশনের সাপেক্ষে করো না, ডিডিটি অফ দিয়ে তুমি এখন প্রকাশ করবা। তাহলে আমি যদি প্রকাশ করি পরিবর্তন, তাহলে ডিডিটি অফ টাইমের রেসপেক্টে আমি নিব হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা নিলাম, ওকে, একটু ফাঁকা ফাঁকা দিয়ে ইকুয়াল দিব, তারপর ডিডিটি অফ কার? বিক্রিয়ক কি আমার? হাইড্রোজেনের ঘনমাত্রা, ইকুয়াল টু ডিডিটি অফ বিক্রিয়ক কি আছে? অ্যামোনিয়ার ঘনমাত্রা। এখন কিছু ব্যাপার হবে, আমি তোমাকে বলে আসছি যে আমার বিক্রিয়কের পরিমাণ কমে, সো বিক্রিয়কের পরিমাণ যেহেতু কমে তাহলে মাইনাস দিতে হবে, তাহলে এখানে কি দিব? মাইনাস দিব। দেখো বিক্রিয়ক দুটার সামনে একটা করে মাইনাস দিয়ে দিলাম। এখন সামনে যেই সংখ্যাটা আছে এটা 1 বাই করতে হবে, এর সামনে 1 আছে, 1 বাই 1 মানে 1ই, লেখার দরকার নাই। এর সামনে কি আছে ভাইয়া? 3 আছে, এই 3টাকে তোমাকে 1 বাই 3 লিখতে হবে, নাহলে তো ইকুয়াল হবে না। এখন আসো এই জিনিসটা কি? সামনে 2 আছে এবং এটা উৎপাদের সামনে অবশ্যই প্লাস দিব, কারণ উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, এবং এটা হচ্ছে সামনে 2 আছে, সো সামনে এটা আমরা 1/2 করে দিব। সো এই হচ্ছে আমার বিক্রিয়ার হার সমীকরণ। এটাকে কি বলা হয় ভাইয়া? বিক্রিয়ার হার সমীকরণ। এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে একবার বুয়েটে ম্যাথ আসছে 17-18 সেশনের দিকে, সেই ম্যাথটা আমরা সামনে সলভ করব, ঠিক আছে? সো এই জন্য এটা বোঝা ইম্পর্টেন্ট, সো এটা আমরা বুঝে ফেললাম। সো নেক্সটে যাই। নেক্সটে আমাদের দেখো, আমাদের বিক্রিয়ার ক্রম জিনিসটা বোঝা লাগবে। বিক্রিয়ার ক্রম জিনিসটা বুঝতে গেলে তোমাকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করতেই হবে আমার, সেটা হচ্ছে ভাই ভর ক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র পি বাগে এবং গোল্ডবার্গ 1864 সাল বা 1764 সাল, আমার এক্সাক্ট সালটা মনে নাই, তারা হচ্ছে নির্দিষ্ট চাপে ও তাপমাত্রায় বলছিলেন কোনো একটা বিক্রিয়ার হার হবে, কোনো একটা বিক্রিয়ার হার আর ইজ প্রপোর্শনাল টু ওই বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থগুলো আছে, বিক্রিয়ক পদার্থের ঘাতসহ ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, ঘাতসহ ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, এই যে সমানুপাতিক চিহ্ন দিছে। সো এই জিনিসটা কে বুঝাইছিল? এই জিনিসটা আমাদের ধারণা দিছিল হচ্ছে ভরক্রিয়ার সূত্র থেকে, পি বাগে এবং গোল্ডবার্গ। এখান থেকে আমাদের মূলত বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব ব্যাপারটা আমরা ব্যাখ্যা করতে পারি। সো আমরা এখন যদি এই রিঅ্যাকশনটার দিকে তাকাই, এই রিঅ্যাকশনটা একটু টাফ হবে, আমি তোমাকে আরেকটা রিঅ্যাকশন দিতেছি, সেটা হচ্ছে দেখো ভাইয়া, হাইড্রোজেন প্লাস আয়োডিন,
বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো, এই হচ্ছে তোমার বিক্রিয়া। সো বিক্রিয়ায় তুমি দেখতেছো আমার বিক্রিয়ক কয়টা আছে, 2টা আছে। তাহলে আমি যদি এইটার লিখি যে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার আর ইজ প্রপোর্শনাল টু কি লেখা যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা কি বা বিক্রিয়কের সক্রিয় ভার। সক্রিয় ভার দুই ধরনের, বিক্রিয়ক পদার্থের ঘাতসহ ঘনমাত্রা, বা এটাকে ঘনমাত্রা না বলে এই কথাটাকে আবার বলা যায় হচ্ছে সক্রিয় ভরের গুণফল। সক্রিয় ভর, সক্রিয় ভর দুই টাইপস, একটা ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। কেপিকেসিতে যাবা ভালো বুঝবা। সো আমরা এখন ঘনমাত্রা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর ইজ প্রপোর্শনাল টু হাইড্রোজেন, আর এটা হচ্ছে আরেকটা কি আছে, আয়োডিন। এখন দেখো এই বিক্রিয়ায় হাইড্রোজেনের সামনে কত আছে, 1 আছে, এই 1টা ওর মাথায় যাবে, আর আয়োডিনের সামনে কি আছে, 1 আছে, ঠিক আছে, আয়োডিনের সামনে কি আছে, 1 আছে। এখন এই যে 1 আর 1 এই দুইটা যোগ করে কি পাওয়া যায়, আণবিকত্ব ব্যাপারটা পাওয়া যায়। তুমি বিক্রিয়া দেখে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলে ফেলতে পারবা 1 + 1, দ্যাটস মিন এটা হচ্ছে 1 + 1, এই বিক্রিয়ার আণবিকত্ব 2। কিন্তু তুমি যে আমার বিক্রিয়ার ক্রম পড়তে চাইলাম, এই জিনিসটা কিন্তু বিক্রিয়া দেখে তোমার ধারণা করা টাফ, কারণ বিক্রিয়ার ক্রম জিনিসটা এক্সপেরিমেন্টাল। সো এক্সপেরিমেন্টাল জিনিসপাতি আমাদের হচ্ছে টাফ। সো আমরা এক্সপেরিমেন্টাল জিনিসপাতি হচ্ছে কেমনে বুঝবো, এক্সপেরিমেন্টাল জিনিসপাতি বোঝার জন্য আমাদের ল্যাবের পরীক্ষা লাগবে। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে ট্রিক্স শিখবো। সো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, এখানে যদি বিক্রিয়াটা এরকম হয়, যদি আমার আর ইজ প্রপোর্শনাল টু, আমি হাইড্রোজেন আর আয়োডিন আমি জানি না, ধরো আমি ধরে নিছি যে হাইড্রোজেন আয়োডিন জানি না, আমি এখানে ধরে নিলাম হাইড্রোজেনের মাথায় x আছে, এখানে y আছে। সো এখন যদি আমরা এখানে মাথার উপরের সহগগুলো x + y যোগ করে 0 পাই, মানে এটার উপরও নির্ভর করে না, এটার উপরও নির্ভর করে না বিক্রিয়াটা, তখন এটাকে বলা হবে শূন্য ক্রম বিক্রিয়া। কি বলা হবে, শূন্য ক্রম। আমি যদি x + y যোগ করে 1 পাই, তখন এটাকে বলা হবে প্রথম ক্রম বিক্রিয়া। আমি যদি x + y যোগ করে 2 পাই, তখন এটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে ক্রম জিনিসটা এক্সপেরিমেন্টাল, আমি কিন্তু দেখো বলতে পারলাম না। তো আণবিকত্ব ব্যাপারটা আমি জাস্ট সহগ দেখেই বলে দিলাম এটা হচ্ছে 2। তবে ক্রম জিনিসের আমি তোমাকে শর্টকাট শেখাই ফেলবো, চলো আমরা কনসেপ্টটা বুঝছি। ক্রম জিনিসটা কি, আণবিকত্ব জিনিসটা কি, খুব দ্রুত কনসেপ্ট আনতেছি, কারণ ভাই এটা তোমরা বেসিক কনসেপ্টের ক্লাস না, এখানে বেশি বেশি কোশ্চিন সলভের ক্লাস। আমরা কোশ্চিন সলভে বেশি মনোযোগ দিব, তাও তোমার বেসিক লাগবে, সেটুকু আমি এনশিওর করতেছি। সো দেখো, তাইলে আমরা শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, যে কোনো ধরো এক জায়গায় তোমার বুঝতে প্রবলেম হয়েছে, তাহলে তুমি কোথায় আমাকে ইনবক্স করবা, তুমি আমাকে হচ্ছে কেমিস্ট্রিওয়ালা, ঠিক আছে, কেমিস্ট্রিওয়ালাতে তুমি হচ্ছে আমাকে পেয়ে যাবা, এখানে তুমি আমাকে ইনবক্স করে ফেলবা। আচ্ছা, তো শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম। সো শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রমের ব্যাপারটা আমরা যদি এখন দেখি, শূন্য ক্রমের হার ধ্রুবক আছে, একক আছে, অর্ধায়ু আছে, বৈশিষ্ট্য আছে। সো শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সূত্র হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে কে, হার ধ্রুবককে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, k = x/t, k = কি, x/t। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ হচ্ছে k = 1/t ln a / x, a / x। আর হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার এটা হচ্ছে কি বলা যায়, 1/t a ডিভাইডেড 1/t, নিচে এই যে a আর a - x এটা নিচে চলে আসবে, আর উপরে যাবে হচ্ছে আমার জাস্ট এক্সটা। সো এই হচ্ছে আমার তিনটা বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশন। হার ধ্রুবকের ইকুয়েশন থেকে আমরা যে ইঞ্জিনিয়ারিং সলভ ক্লাসটা রাখছি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস, ওখানে আমরা একক বের করাটা দেখাই দিব, বাট এখন দেখাচ্ছি না, এখন এটা জাস্ট এককটা আমি মুখস্থ করো যে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবকের একক আর আমাদের বিক্রিয়ার হারের যে একক সেম। আমি এই জন্য তোমাকে বিক্রিয়ার হারের এককটা বলছিলাম যে ভাই এখন একটু কষ্ট করে মনে রাখো, তোমার কাজে লাগবে। সো এটা শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কিন্তু সেম। তাইলে আমরা লিখতে পারি যে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে আমাদের জাস্ট সময় ইনভার্স। সময় ইনভার্স মানে এটা হইতে পারে সেকেন্ড ইনভার্স, এটা হইতে পারে মিনিট ইনভার্স, এটা হইতে পারে আওয়ার ইনভার্স, যে কোনোটা, ঠিক আছে। আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া জাস্ট এটা উল্টাই যাবে, লিটারটা আর বাকিটা হচ্ছে সেম থাকবে, লিটারটা উল্টাই গেল। এই হচ্ছে তোমার হার ধ্রুবকের একক। কেন ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ আমি আগেই তোমাকে বলে আসছি তোমার এই শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এক্সপেরিমেন্টাল ভ্যালু। তুমি তাহলে বিক্রিয়া দেখে বুঝবা না যে এটা আমার কোন বিক্রিয়া, তুমি যেটা দেখে বুঝবা সেটা হচ্ছে এই একক। তোমার স্টুরিবিদ্যা হচ্ছে তুমি একক দেখবে, একক দেখে বুঝবে এটা শূন্য ক্রম বিক্রিয়া না প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম, তাহলে সেই সূত্র দিয়ে তুমি হার ধ্রুবকের ম্যাথটা করবা। বোঝা গেছে? আচ্ছা, অর্ধায়ুর সমীকরণটা কি? অর্ধায়ুর সমীকরণটা আমরা
যদি দেখি, দেখো ভাইয়া আমাদের শূন্যক্রমের ক্ষেত্রে অর্ধায়ু সমীকরণটা হচ্ছে টি হাফ। অর্ধায়ু মানে যে টাইমে কোনো একটা বিক্রিয়ার ঠিক 50% হচ্ছে ভেঙে যায়, মানে অর্ধেক পরিমাণ ভেঙে যায়, সেটাকে বলা হয় অর্ধায়ু। বা তুমি এভাবে মনে রাখতে পারো বিক্রিয়া শেষে 50% অবশিষ্ট থাকে যতটুকু টাইমে, সেটাকে আমরা বলি অর্ধায়ু। সো অর্ধায়ুর সূত্রটা হচ্ছে টি হাফ, যেহেতু অর্ধেক পরিমাণ ভেঙে চলে যাচ্ছে তাহলে অর্ধায়ু, তাহলে এটা হচ্ছে a/2k। এ কি ভাইয়া, তারপরে হচ্ছে এক্স কি, এই জিনিসগুলো আমি একটু পরে ব্যাখ্যাতে আসছি, আপাতত লিখি। আর এটার অর্ধায়ু সমীকরণ তোমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ফিজিক্সের 9 চ্যাপ্টারে পড়ছো অনেকবার, সেটা হচ্ছে ln 2 ডিভাইডেড বাই কে। তোমরা ল্যামডা শিখতে এখানে আর কি, 0.693 ডিভাইডেড বাই কে। সো এখানে আমরা যে জিনিসটা ওখানে তোমরা পড়তে হচ্ছে ল্যামডা ক্ষয় ধ্রুবক, আর এটা হচ্ছে জাস্ট পার্থক্য হার ধ্রুবক, এতটুকুই। এখন আসো এখানে টি হাফ সমান এটার ক্ষেত্রে কি আসে, এটা আসে 1/ak, 1/ak। সো এটা হচ্ছে আমাদের 1/ak। সো এই হচ্ছে অর্ধায়ুর ব্যাপারটা। এখন আসো বৈশিষ্ট্য বা ব্যাখ্যায় আসি। সো আমাদের এ কি, এ হচ্ছে তুমি যেই পরিমাণ বিক্রিয়ক নিয়ে তুমি বিক্রিয়াটা শুরু করছিলে, অর্থাৎ বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা। বিক্রিয়কের ব্যাপারটা বুঝো, আমি পুরোটা লিখতেছি না, তোমরা আশা করি বুঝবা। আহা, ইনিশিয়াল মানে একদম শুরুতে, ইনিশিয়াল বা প্রারম্ভিক ঘনমাত্রা, এটা হচ্ছে এ। তারপরে এক্স কি ভাইয়া, বিক্রিয়ক একটা নির্দিষ্ট পরিমাণে ভেঙে যায়, এই যে এক্স ভেঙে যায়, যতটুকু ভেঙে যাচ্ছে সেটা, তাহলে বিয়োজিত পরিমাণ, যেটা ভেঙে যায় সেটাকে বলা হয় বিয়োজিত পরিমাণ। আর তাহলে মোট পরিমাণ থেকে বিয়োজিত পরিমাণ বাদ দিলে থাকে a-x, এটাকে বলা হবে তাহলে অবশিষ্ট পরিমাণ। এই হচ্ছে ভাইয়া এখানকার ব্যাখ্যাগুলো। আর আরও জিনিস আছে, গ্রাফ আছে, এগুলো আশা করি তোমাদের ওই যে ভার্সিটি কোশ্চিন ব্যাংকে লাগবে, ওখানে ঢাবিতে বেশ আসে, ইঞ্জিনিয়ারিংয়ে এখন পর্যন্ত আসে না, এবং ইভেন এই টপিকটা শর্ট সিলেবাসে নাই 25-এর। তারপরেও দেখাচ্ছি ভাই সেফ থাকার জন্য, তোমরা একটু শিখে যাও, একটু সূত্রগুলোর সাথে রিয়েলাইজ করো, বলা যায় না কোথা থেকে কি আসে। সো আমরা সবসময় সেফ খেলবো। সো তাইলে আমাদের মোটামুটি ভাই আমাদের কনসেপ্টগুলো ডান হয়ে গেছে। আমরা কি কি জিনিস শিখছি, আমরা শিখছি হচ্ছে ভাই এখানে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক সংক্রান্ত জিনিসগুলা। সো আমরা দেখলাম যে এখানে আমাদের বিক্রিয়ার হারের হচ্ছে সংজ্ঞাগুলো, সাম্যাবস্থার গ্রাফ, বিক্রিয়ার হারের হচ্ছে সূত্র, দেন আমরা দেখছি বিক্রিয়ার হার সমীকরণ, তারপর ভরক্রিয়া সূত্র থেকে আমরা কোনটা শূন্য, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয় ক্রমের ব্যাখ্যা পাইছি, সবগুলো সূত্র আমি তোমাকে লিখে দিছি। সো আশা করি ভাইয়া এরপরে আমরা যদি ম্যাথ সলভে যাই, আমাদের ইনশাআল্লাহ আমরা এই টপিকগুলো থেকে ম্যাথের কোর কনসেপ্টগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। সো নেক্সট আমাদের ম্যাথ সলভে দেখা হচ্ছে। ওকে ভাইরা, দেখো তাইলে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক সংক্রান্ত ম্যাথের যে আমরা প্রথম ম্যাথটা দেখতেছি, যে আমাদের বুটেক্স 20-21-এর কোশ্চিন, সোজা কোশ্চিন একদম। অধিক তাপে N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে যে বিষয়টা 6 সেকেন্ড পর, অর্থাৎ টি দেওয়া আছে, NO2-র ঘনমাত্রা এত মোল পার লিটার বৃদ্ধি পায়। ভাইয়া তোমার পরিবর্তন ডিরেক্ট দেওয়া, সময় ডিরেক্ট দেওয়া, কি ভাই এইটা একটা ম্যাথ হইলো। সো এই হচ্ছে তোমার এখানকার ব্যাপার। তাহলে এখানে সি দেওয়া, তাহলে এখানে ডেল অফ সি এটাকে বলা যায়, এটাকে ডেল অফ টি বলা যায়। তাহলে আমরা জাস্ট সূত্র বসাই দিলে ম্যাথ ডান, যে রেট অফ রিঅ্যাকশন বা ROR, এটাকে যদি আমরা বলি তাহলে এটা আসবে ডেল অফ সি ডিভাইডেড বাই ডেল অফ টি। সো ডেল অফ সি আমাদের কত আসছে, 3 × 10⁻³ আর ডেল অফ টি কত আসছে ভাইয়া, ডেল অফ টি আসতেছে হচ্ছে ডেল অফ টি আমাদের 6, তাহলে 6, তাহলে এটা কাটাকাটি করলে আসে 1/2 মানে 0.5 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে মোটামুটি ভাইয়া আমাদের এখানকার ব্যাপারগুলা। একটু ঝামেলা করতেছে রেসপন্সে। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার ব্যাপারগুলো, আমরা আশা করি বুঝছি ভাইয়া। আমরা এই ম্যাথটা খুবই ইজি, একদমই ইজি ছিল, মনে হয় এমসিকিউ এর কোশ্চেন আর কি। দেখো তো তারপরে ম্যাথটা দিছে কি, আমাদের এই ম্যাথটা দিছে হাইড্রোজেন আর ব্রোমিন বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করছে। বিক্রিয়াটি একটি এত লিটার পাত্রে, অর্থাৎ ভি দেওয়া আছে, কনসেপ্ট একটু আছে এখানে, এত সেকেন্ড টি দেওয়া আছে, ব্রোমিনের পরিমাণের পরিবর্তন এত মোল হলে, এখানে আবার এনও দেওয়া আছে, হলে বিক্রিয়াটির হার নির্ণয় করো। বিক্রিয়ার হার যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি জানি, রেট অফ রিঅ্যাকশন ROR সমান ডেল অফ সি বাই ডেল অফ টি, কিন্তু এখানে তো ডেল অফ সি দেওয়া নাই, মোল টোল দিয়ে করছে। চলো আমরা করি, সমস্যা নাই। রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আমরা জানি ডেল অফ সি ডিভাইডেড বাই ডেল অফ টি। তো এখন যে ব্যাপারটা হয়েছে এখানে, যে ব্যাপারগুলো এখানে একটু কনসার্ন হওয়া লাগবে তোমার, যে আমরা জানি, আমি তোমাকে পড়াচ্ছি কি সিয়াম ভাইয়া না,
সো তোমরা জানো সিয়াম ভাইয়া নতুন থাকে সবসময়, তাহলে নতুন সিয়াম ভাইয়া, তাহলে এন সমান এসবি, নতুন সিয়াম ভাইয়া। সো এখান থেকে তুমি যদি এস নিয়ে আসো বা ঘনমাত্রা, এটা সমান এন বাই ভি আসে। সো তাইলে আমাদের ঘনমাত্রার সমান সূত্র কি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। সো মোল সংখ্যা এখানে দেখা যাচ্ছে যে ভাইয়া -0.001 মোল, তাহলে এটা বসাই দিই -0.001। ভি কত আসছে ভাইয়া, ভি আসতেছে হচ্ছে 0.250 লিটার। সো এটা লিটারে দেওয়া আছে, তাই লিটারে বসাবো, এই সূত্রে সবসময় লিটারে আয়তনটা বসাইতে হবে। সো এখান থেকে একটা ভ্যালু আসবে, ভ্যালুটা কত আসে ভাইয়া, -0.001 ডিভাইডেড বাই 250, এখান থেকে আসে ভ্যালুটা -4 × 10⁶। সো এটা হচ্ছে এত মোলার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ঘনমাত্রা এস বা হচ্ছে সি দ্বারা রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন এটা হচ্ছে আমার সি, ঘনমাত্রাকে দুইটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এখন চিন্তা করো আমার এটা মাইনাস আসছে, তার মানে ঘনমাত্রা কখনো মাইনাস দিছে, দ্যাটস মিন এটা হচ্ছে বিক্রিয়কের হার সমীকরণের রিলেটেড চলে আসছে। যখন তুমি এই মাইনাসটাকে অ্যাভয়েড করতে চাবা তখন মনে রাখবা এই সূত্রে একটা মাইনাস দিবা। কেন, আমার বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রাটা আস্তে আস্তে কমার ক্ষেত্রে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, উৎপাদের ক্ষেত্রে বাড়ে তাই প্লাস দিয়ে বোঝানো হয়। এই জিনিসটা মাইনাস দিয়ে বুঝাইছে, তার মানে এটা বিক্রিয়ক, তাহলে সূত্রে মাইনাস দিলাম। তো সূত্রের মাইনাস আর ডেল অফ সি এর -4 × 10⁻⁶ ডিভাইডেড বাই ডেল অফ টি কত ভাইয়া, ডেল অফ টি হচ্ছে 0.01। সো 0.01, সো এটা করলেই ভাইয়া তোমার বাকি ভ্যালুটা 250 করছি আমি, হাই -0.001 ডিভাইডেড বাই 0.250, আমার একটু ভুল হয়েছে, সরি ভাইয়া, এটা 10⁻³ হবে, -3 হবে, 10⁻³ আসবে, সরি। সো 10⁻³ ডিভাইডেড বাই 0.01 কত আসে, 0.4। সো 0.4 কি, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, একটু ক্যালকুলেশন এরর হয়েছিল, আমি 0.250 না বসে 250 বসাই ফেলছিলাম। সো ভাইয়া নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি বলছে যে প্রারম্ভিক অবস্থায় একটি বিক্রিয়ার হার দেওয়া আছে। বিক্রিয়ার হার মানে কি ভাই, আর এর ভ্যালুটা দেওয়া আছে, বিক্রিয়াটির হার ধ্রুবক দেওয়া আছে, অর্থাৎ কে এর ভ্যালু দেওয়া আছে, প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা, প্রারম্ভিক অবস্থার ঘনমাত্রাটা বের করতে বলছে। ভাইয়া দেখো হার ধ্রুবক দেওয়া আছে মানে কি, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বা শূন্য ক্রমের কনসেপ্ট খাটাও। তুমি এখন কোনো বিক্রিয়ায় দেওয়া নাই, তুমি এটা কেমনে বুঝবে এটা শূন্য ক্রম, প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম, সেটা বোঝার জন্য তোমাকে এই হার ধ্রুবকের ইকুয়েশনে চলে যেতে হবে, ইকুয়েশন না সরি এককে চলে যাইতে হবে। সো হার ধ্রুবকের একক কি আছে ভাইয়া, পার সেকেন্ড, ঠিক আছে, কি আছে, পার সেকেন্ড। তার মানে এটা কোথায় ছিল যেন, পার সেকেন্ড, শূন্য না প্রথম না দ্বিতীয়, চলো আমরা দেখে আসি আবার। পার সেকেন্ড বা সময় ইনভার্স, এটা কই ছিল, প্রথম ক্রমে, তাইলে এটা আমার প্রথম ক্রম বিক্রিয়া। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই প্রথম ক্রম বিক্রিয়া বুঝেও কি খুব একটা লাভ করতে পারতেছি, হ্যাঁ পারতেছি, কিভাবে, তার মানে এই বিক্রিয়াটা যে প্রথম ক্রম এটা তোমাকে বোঝা লাগবে, এটা বিক্রিয়াটা কি প্রথম ক্রম, কি দেখে বুঝলাম, একক দেখে বুঝলাম, সিয়াম ভাইয়ার চুরিবিদ্যা অ্যাপ্লাই করলাম। ওকে, সো নেক্সটে যাই। এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে যে প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়াটির ঘনমাত্রা, আমাদের একদম ভরক্রিয়ার সূত্রটা একটু রিলেট করতে হবে। ভরক্রিয়ার সূত্র ছিল যে আর ইজ প্রপোর্শনাল টু আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। সো ঘনমাত্রাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে, সি দিয়ে রিপ্রেজেন্ট করে। এখন যদি আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিই তাহলে কেমন আসে, আর ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক, এইটাকে আমরা হার ধ্রুবক বলবো, ইনটু সি। এখন এটা কোন তো ক্রম ভাইয়া, এটা হচ্ছে প্রথম ক্রম, তাইলে এইটার মাথার উপর কত থাকবে সেটা আমার প্রশ্ন, ঘনমাত্রার মাথার উপর 1 থাকবে। যদি এটা দ্বিতীয় ক্রম হইতো তাহলে এটার ঘনমাত্রার উপর 2 থাকতো, যদি এটা তৃতীয় ক্রম হইতো তাহলে এই ঘনমাত্রার উপর পাওয়ার 3 থাকতো। সো প্রথম ক্রম বলে 1 দিলাম। এখন দেখো সব ভ্যালু দেওয়া আছে, আমরা আর এর ভ্যালু কত দেওয়া, 2.2 × 10⁻⁵ বসাই দিই। কে এর ভ্যালু দেওয়া আছে 1.1 × 10⁻⁴ ইন্টু সি এর ভ্যালু বের করবো। সো সি এর ভ্যালু হবে জাস্ট এটা নিচে নিয়ে যে কাটাকাটি করবা, হাতে ক্যালকুলেশন যেগুলো করা যাবে হাতে করার ট্রাই করবে, এগুলো হাতে করা যায়, তোমার ভার্সিটিতে হেল্প হবে। বাট ইঞ্জিনিয়ারিং এ তোমার দ্রুত আর কি ক্যালকুলেটর চাপা শিখতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এটা কিন্তু হাতে করা যায়, বাট আমি তোমাকে তাও মানটা বলে দিচ্ছি, 1/5 1/5 মানে 0.2, তাহলে এখানে আমাদের সি এর ভ্যালু আসছে 0.2 মোলার। সো এটাই হচ্ছে আমার
অ্যান্সার। ঠিক আছে, সো নেক্সটে যাই আমরা। নেক্সট আমাদের কি বলছে দেখি। নেক্সট আসছে হচ্ছে আমাদের কুয়েট 3-4 সেশনে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে কপার সালফেটের দ্রবণ যোগ করা হলে 15 সেকেন্ডে এত মোল পার আয়োডিন বিমুক্ত হয়। তাহলে এখানে ডেল অফ টি দেওয়া আছে, এখানে ডেল অফ সি দেওয়া আছে। সো আয়োডিন উৎপাদনের এই বিক্রিয়াটির হার নির্ণয় করো। ভাইয়া এটা হাতে করো তো দেখি, এটা একদমই মানগুলো ওইভাবে সেট করছে। তাহলে এখানে হচ্ছে রেট অফ রিয়াকশন ইকুয়াল টু ডেল অফ সির ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া 1.5 × 10⁻⁴। ডেল অফ টি এর ভ্যালু দেওয়া আছে 15। সো এটা হাতে কিভাবে করা যায় দেখো, এটাকে যদি আমি 15 বানাইতে চাই তাহলে এটা কি আসে, উপরে 15 আর নিচে 10, 15/10 লেখা যায়, 10 আবার নিচে চলে আসে, তাহলে এটা হয়ে যায় সরি এটা এইভাবে আমরা লিখি, আমরা ওরকম ইজি করে ফেলি। এটাকে আমরা লিখবো 1.5 কে কি লেখা যায় ভাইয়া জানো, 15/10। তাহলে 15 লিখলাম, এটাকেও 15 লিখলাম, ওই 10টা কি আসলো নিচে চলে আসলো, আর এখানে আছে একটা 10⁻⁴। সো এই 15 কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 1, আর 10 নিচে কোনো কিছু পাওয়ার আকারে থাকা মানে ওইটা বিয়োগ হয়ে যায়, উপরে যায় ভাগ আকারে থাকলে তো সূচকের পাওয়ার 10-এর পাওয়ার ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যায়, 10-এর পাওয়ার 1 আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, উপরে যায়। তো 10⁻⁴ ছিল, তাহলে এটা দেখো এরকম ছিল 10⁻⁴, আর এটা 10⁻1, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 1, তাহলে এটা 10⁻⁵ আসবে, তাহলে 10⁻⁵ এত মোল পার লিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। সো আমরা হাতে করা একটু প্র্যাকটিস করবো, আমাদের কাজে লাগবে। সো নেক্সটে কি আছে, আর নেক্সটে নাই। তবে ভাইয়া এখন আমরা আর একটা ম্যাথ করব, যেটা আমরা ফার্স্টে এগুলো করে নেওয়ার রিজন হচ্ছে এই ম্যাথটা একটু ভেজাল আছে। সো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। তোমাদেরকে একটু টাইম দিচ্ছি যে ভাইয়া তুমি তো অনেকগুলো কনসেপ্ট শিখছো না, তো তারপরেও দেখো তো এই ম্যাথটা আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, এই ম্যাথটা তুমি পারো কিনা। কি বলছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দ্যাটস মিন টি দেওয়া আছে, আর হাইড্রোজেন আয়োডাইনের বিয়োজন হার, এই দেখো সূত্রটা একটু সেইভাবে রিপ্রেজেন্ট করছে -dc/dt, অর্থাৎ বিক্রিয়ার হার ইকুয়ালস টু k × c²। এই যে স্কয়ার দেখে তোমাকে কি বুঝতে হবে ভাইয়া, এটা কোন ক্রম সেটা একটু বুঝতে পারো। তারপরে দেখো 4 × 10 বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশনেও দেখছো লিটার পার মোল পার সেকেন্ড, এখান থেকেও বোঝা যাচ্ছে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। বায়ুমণ্ডলীয় চাপে প্রতি সেকেন্ডে এবং প্রতি সেন্টিমিটার কিউবে আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে, তার মানে তোমাকে বিয়োজিত অণুর পরিমাণ দুইটা কন্ডিশনে বের করতে হবে, একটা হচ্ছে প্রতি সেকেন্ডে, একটা হচ্ছে প্রতি সেন্টিমিটার কিউবে। সো তোমরা বিয়োজিত পরিমাণ এতদিনে মোল পার লিটার পার সেকেন্ডে বের করছো, বা প্রতিটা অণুর ক্ষেত্রে মলিকিউল পার লিটার পার সেকেন্ড ইউজ করছে, এখন লিটারের জায়গায় মলিকিউল পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড ইউজ করতে হবে। পার সেকেন্ডে পার সেন্টিমিটার কিউবে অণুর মানে প্রতিটা অণু মানে একটা অণুকে বলা হয় মলিকিউল, আর আমরা 1 মোলের ক্ষেত্রে মোল ইউজ করি, তাহলে এককটা কি হবে পার মলিকিউল পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে। এই ম্যাথটার লাস্টে অ্যান্সার আসতে হবে। সো আমি তোমাকে বুঝাই দিলাম না, এখন তোমার কাজ হচ্ছে ভাই 1 মিনিট টাইম দিছি, 1 মিনিটের মধ্যে ম্যাথটা ট্রাই করা, অন্তত ট্রাই, কিছু তো পারবা ইনশাল্লাহ। সো ভাইরা তোমরা আশা করি অনেক ট্রাই করছো, তারপরে আমি তোমাদের জন্য এটা নিয়ে আসছি, দেখি কি সলভ আমরা রাখি। তবে একটু আমাদের মিস্টেক হইতে পারে যে আমি এই জায়গায় বলছিলাম পার মানে প্রতি অণুতে না, ব্যাপারটা হচ্ছে মোট কতগুলো অণু বিয়োজিত হবে। মোট কতগুলো মানে আমরা মোলে পাবো অ্যান্সারটা, 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকে, ওই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে একটা, এটাও একটা ব্যাপার। সো তোমরা আশা করি ট্রাই করছো, দেখি আমরা কি ফাইন্ডিং করতে পারি। সো আমাদের ফার্স্ট অফ অল দেখো একটা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশন ধরে যদি তুমি আগাও ইটস বেটার অপশন ফর ইউ। দেখো এই রিয়াকশনে কি আছে, বিক্রিয়ার হার হচ্ছে r - dc/dt, এটা তো একক সময় ঘনমাত্রার পরিবর্তন, এটাই বিক্রিয়ার হার বা পরিবর্তন, এটাকে বিক্রিয়ার হার বলে। k × c², দেখো এখানে আমার k এর ভ্যালুটা কিন্তু তুমি জানো, k এর ভ্যালুটা কি 4 × 10⁻⁶, তুমি জানো না কোনটা c এর ভ্যালু। সি এর ভ্যালু মানে কি ঘনমাত্রার ভ্যালুটা তুমি জানো না। সো তাইলে তোমার ঘনমাত্রার ভ্যালুটা যদি তুমি জেনে যাও তাইলে তুমি রেট অফ রিয়াকশন পেয়ে যাচ্ছ। রেট অফ রিয়াকশন পেয়ে গেলে তুমি এগুলোকে কনভার্ট করে সব পেয়ে যাবা। তাহলে তোমার প্রথম কাজ এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমার ঘনমাত্রাটা বের করা। এখন ঘনমাত্রা বের করার তোমার কি শর্ত বা সূত্রের মানগুলো দেওয়া আছে সেটা আমরা যদি এখানে বসাই যে পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ, পরিবেশ রসায়নের সূত্র। সো এখান থেকে আমার ঘনমাত্রা জিনিসটা কি, ঘনমাত্রা হচ্ছে আমরা জানি যে আমি শিখে আসছিলাম যে এস সমান এনভি, নতুন সিয়াম ভাইয়া, তো ঘনমাত্রা সরি এন সমান এসভি, এন সমান এসভি নতুন সিয়াম ভাইয়া, তাহলে ঘনমাত্রা এস সমান কি, এস সমান হচ্ছে এন বাই ভি, তাহলে ঘনমাত্রা এস সমান কি ভাইয়া এন বাই ভি। সো এটা হচ্ছে আমার ঘনমাত্রার ইকুয়েশন।
সো তাইলে আমরা n/v যদি এখান থেকে বের করি তাইলে কিন্তু আমি ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। তাইলে আমি n এই সাইডে আছে, এটাকে ভিটা ওই সাইডে নিয়ে গেলাম, তাইলে এখানে আসতেছে কি ভাইয়া, p/RT ইকুয়ালস টু n/v। n/v কেই কিন্তু লেখা যায় ঘনমাত্রা, এটাকে আমি s দিয়ে প্রকাশ করছি, বাট এই জায়গায় c দিয়ে আছে তাই আমি c দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে p/RT এর ভ্যালু কত ভাইয়া, এখানে একটা কন্ডিশন বলা আছে বায়ুমণ্ডলীয় চাপ, মানে বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm, তাহলে এখানে এর ভ্যালুটা 1 বসাবো। আর এর ভ্যালুটা কত বসাবো ভাইয়া, আর এর ভ্যালুটা বসাবো হচ্ছে atm, তাহলে atm লিটার atm এককে আর এর ভ্যালু কত 0.0821 0.0821 ইনটু ভাইয়া টি এর ভ্যালু কত বসাবো 327 ডিগ্রি, তাহলে 327 প্লাস 273 327 প্লাস 273 তাহলে কেলভিনে চলে যাবে, এটা ইকুয়ালস টু সি। সো এখান থেকে সি এর ভ্যালুটা আমাদের আসবে ভাইয়া 0.0203 মোলার, 0.0203 মোলার, তোমাদের জন্য আগে আমি লিখে রাখছি 203 মোলার, এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। তুমি সি এর ভ্যালু যদি পেয়ে যাও, এই সি এর ভ্যালুটা এখন এখানে বসাই দাও ইকুয়েশনে, সি এর ভ্যালুটা যদি তুমি ইকুয়েশনে বসাই দাও, ইকুয়েশন কি ছিল মাইনাস ডিসি/ডিটি, এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে লিখলাম না, ইনটু কে ইনটু সি স্কয়ার, তাহলে কে এর ভ্যালু কত 4 × 10⁻⁶, সি এর ভ্যালু কত ভাইয়া 0.0203, এটার স্কয়ার করে দাও। সো এখান থেকে তোমার ভ্যালু চলে আসবে ভাইয়া 1.648 × 10⁻৯, 1.648 × 10⁻৯। এখন বলো যে ভাইয়া এটা আমার কোন এককে আছে, এটা আমার কোন এককে আছে, মোল পার লিটার পার সেকেন্ড, এটাই তো বিক্রিয়ার হারের একক। তোমাকে এখন মোল পার লিটারে জিজ্ঞাসা করছে না, তোমাকে কি কি জিনিস জিজ্ঞাসা করছে দেখো, তোমাকে বলছে কতগুলো অণু, তার মানে এই মোলকে মলিকিউলে নিতে হবে। তোমাকে বলছে প্রতি সেকেন্ডে, তার মানে সেকেন্ডটা ঠিক আছে, প্রতি সেন্টিমিটার কিউবে, তাহলে এই লিটারকে এখন সেন্টিমিটার কিউবে নিতে হবে। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি যে 1.648 × 10⁻৯। এখন এটাকে লেখা যায় উপরে আছে মোল, নিচে আছে হচ্ছে লিটার আর হচ্ছে সেকেন্ড, এরকম আছে। সো এরকম যদি থাকে তাইলে আমরা কিভাবে এটাকে কনভার্সনটা করতে পারি, তাহলে আমরা লিখি 1.648 × 10⁻৯ মোল থেকে মলিকিউলে যাওয়ার, মোল এক মোলে অ্যাভোগাড্রো নাম্বার সঙ্গে অণু থাকে, অণুর ইংলিশ কি মলিকিউল, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবো একটা, তাহলে 6.023 10⁻23 হয়ে গেল। নিচে আমরা কি করব, 1 লিটার না, আমাকে এখন 1 সেন্টিমিটার কিউবে যাইতে হবে। আমরা জানি যে 1 লিটারে 1000 ml, আর এই ml 1 ml এ আবার 1 ml এ 1 সেন্টিমিটার কিউব, এটাও আমরা জানি। তাহলে আমরা এটা লিখতে পারি যে আমাদের ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জাস্ট এটাকে লিটার থেকে সেন্টিমিটার কিউবে নিতে গেলে কি হয় 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এই লিটার লেখা যেটা সেটা 1000 সেন্টিমিটার কিউব লেখা একই কথা। তাহলে আমরা জাস্ট এখানে কি করব, এখানে সেন্টিমিটার কিউবে যাইতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে একটা, কারণ 1 লিটারে 1000 সেন্টিমিটার কিউব, আর ইনটু সেকেন্ড তো ঠিকই থাকলো। তাহলে এখানে এককটা এখন কি হয়ে গেছে, এককটা যদি আমি তোমাকে এখানে লিখে দিই হিসাব করে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে কত, ভ্যালুটা আসে 9.924 × 10⁻11, 9.924 × 10⁻11 মলিকিউল পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। সো এইটাই হচ্ছে ভাই আমার অ্যান্সার। সো আমরা আশা করি ভাইয়া ম্যাথটা বুঝতে পারছি। আমরা এতগুলো ম্যাথ করার পরে ওই ম্যাথটা একটু আটকায় যাইতে পারি, আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে কুয়েট একটু এই ধরনের ম্যাথ দেয়। সো কুয়েটের ম্যাথগুলো আমাদের একটু ভালোভাবে সুন্দর মতো সলভ করা লাগবে। সো তাহলে আমাদের এই টাইপটা ইনশাআল্লাহ আমরা কাভার করে আসতে পারবো। এরপরে আমরা প্রথম ক্রম, শূন্য ক্রম, দ্বিতীয় ক্রমের হার ধ্রুবকের বেশ কিছু ম্যাথ আরও দেখবো, কারণ এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যদিও শর্টে নাই, বাট 26 যারা পরবর্তী ব্যাচগুলো দেখবা তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা, এবং আমাদের এই ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। করে যাওয়া, অন্তত বুঝে যাওয়া ভাই, টাইম থাকলে করবা অবশ্যই, রিস্ক নিয়ে এক্সাম হলে যে লাভ কি, ঠিক আছে, কয়েক দেখে গেলেই তো হয়ে যায়। সো তুমি একটু প্র্যাকটিস করলে কিন্তু ইনশাল্লাহ পেরে যাবা। সো থ্যাংক ইউ ভাইরা, আমরা নেক্সট টাইপে যাবো এখন। তো ভাইরা আমরা এখন আমাদের টাইপ নাম্বার 3-তে চলে আসছি। টাইপ নাম্বার 3 হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, এবং এখানে লাসাতেলিয়ারের নীতির প্রভাব। মূলত রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটা তুমি বুঝে আসছো আমার কাছ থেকেই, যে আমাদের যে টাইমে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ইকুয়াল হয়ে যায়, সেখানে ওই টাইমটাই সাম্যাবস্থা অর্জিত হয়। সো রাসায়নিক সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এবং রাসায়নিক সাম্যাবস্থার উপর লাসাতেলিয়ারের নীতির প্রভাব আছে। আমরা জানি যে ধরো তোমার, আমি এভাবে ব্যাখ্যাটা দিই, তোমার এক বন্ধু তোমার থেকে 5 টাকা ধার নিছে,
সেটা দেখে তোমার আরেক বন্ধু তোমাকে 5 টাকার সাথে সাথে দিয়ে দিছে। 5 টাকা যে ধার নিছিলা আরেক বন্ধু নিছিল, এতে তোমার 5 টাকার ঘাটতি হয়েছিল। আরেক বন্ধু কি করলো, এই ঘাটতিটা যাতে তোমার জীবনে প্রভাব বিস্তার না করতে পারে, আরেক বন্ধু দেখা মাত্র সেই 5 টাকা তোমাকে দিয়ে দিল। সেটা দেখে তোমার ওই বন্ধুকে আবার তোমার আরেক বন্ধু ওই বন্ধুকে 5 টাকা দিয়ে দিল। তাহলে ব্যাপারটা হয়েছে কি, যে আমি কোনো একটা বিক্রিয়ায় কিছু একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার ফলে কি অবশ্যই বিক্রিয়াটার উপর প্রভাব পড়বে। এই প্রভাবটা যাতে না পড়তে পারে সেজন্য বিক্রিয়াটা হয় বাম থেকে ডানে যাবে, নাহলে ডান থেকে বামে শিফট হবে, হয়ে ওই প্রভাবটা যাতে ফলাফলটা শূন্য হয়, প্রভাবটা যাতে না পড়তে পারে সেই ব্যবস্থাটাই করে ফেলে। অর্থাৎ কেউ খাবে বেশি কেউ খাবে কম তা হবে না, ব্যাপারটা অনেকটা লাসাতেলিয়ার নীতির ক্ষেত্রে প্রযোজ্য, সাম্যাবস্থা থাকতে হবে। সো এখন এই ব্যাপারটা আমি টাকা দিয়ে বুঝাইলাম তোমাকে। এই জিনিসটা হচ্ছে সাম্যাবস্থায়, আমাদের সাম্যাবস্থার উপর 3টা নিয়ামক কাজ করে। কয়টা নিয়ামক ভাইয়া? 3টা নিয়ামক। নিয়ামক হচ্ছে কয়টা? 3টা। কি কি ভাইয়া? একটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, একটা হচ্ছে আমার চাপ না তারপরে হচ্ছে তাপমাত্রা। এই হচ্ছে তোমার নিয়ামক, 3টা নিয়ামক। এই যে নিয়ামক, এই নিয়ামকগুলো যদি তুমি চেঞ্জ করো, টাকার জায়গায় নিয়ামক চিন্তা করো, তাহলে নিয়ামক তুমি উভমুখী বিক্রিয়ার যদি কোনো একটা নিয়ামক হয়, তুমি ঘনমাত্রা, চাপ বা তাপমাত্রার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করছো, বা এট এ টাইম 2-3টা চেঞ্জ করছো, করলে কি হবে, তোমার বিক্রিয়াটার উপর একটা প্রভাব পড়তো। প্রভাব যাতে না পড়ে এই জন্য আমার সাম্যাবস্থাটা এমনভাবে চেঞ্জ হবে। সাম্যাবস্থা মানে কি, বাম থেকে ডানে যাবে হয় বিক্রিয়াটা বাম থেকে ডানে শিফট হবে, হওয়ার ফলে ওই ওই নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যাবে। এটাই হচ্ছে লাসাতেলিয়ারের নীতি। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? সো এখন যে ব্যাপারটা, তোমাকে যদি কখনো লিখতে দেয় লাসাতেলিয়ার নীতিটা লিখো, বলা যায় না, তাহলে বলবা যে উভমুখী বিক্রিয়ায় আমি যদি কোনো একটা নিয়ামক ঘনমাত্রা, চাপ বা তাপমাত্রা পরিবর্তনের ফলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন এই নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা প্রতিটা নিয়ে আলোচনা করব, ঘনমাত্রা, চাপ আর তাপমাত্রার প্রভাবগুলো কি হইতে পারে। যদি আমরা ঘনমাত্রা নিয়ে আলোচনা করি, সেটুসে আমরা একটা রিয়াকশন এখানে নিতেছি, সেটা হচ্ছে দেখো A+2B বিক্রিয়া করে আমাদের তৈরি করছে হচ্ছে এখানে 2C প্লাস হচ্ছে ধরো D। এই জায়গায় যে ব্যাপারটা হয়েছে, এই জায়গায় আমাদের যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটাও গ্যাস, আর এটা হচ্ছে আমার সলিড। যেই জিনিসগুলো আমাদের সলিড, এই জিনিসগুলোকে আমরা কাউন্টে চাপের ক্ষেত্রে আনবো না। এখন দেখো আমাদের ঘনমাত্রার ক্ষেত্রে ওই জিনিসগুলো সলিড বা এই জিনিসগুলো দেখার দরকার নেই। আমরা যেটা দেখতে পারি, আমরা বিক্রিয়ক আর উৎপাদ দেখবো। এই সাইডটা আমার কি বিক্রিয়ক, এই সাইডটা আমার উৎপাদ। তাহলে চিন্তা করো আমি কি করছি, আমি এখানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিছি, কোনো একটা রিজনে আমার বিক্রিয়কের ঘনমাত্রাটা আমি বাড়াই দিছি। কি বাড়াই দিছো? বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়াই দিছো। ঘনমাত্রা বাড়াই দিলে তার মানে ধরে নাও এ হচ্ছে আমার সে বিক্রিয়কটা, এটার ঘনমাত্রা তুমি বাড়াই দিছো। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিলে কি হবে, বিক্রিয়ক বেড়ে গেছে, তাহলে উৎপাদকে এখন চাবে যে উৎপাদের ঘাটতি হয়েছে, তাহলে উৎপাদ বেশি বেশি হইতে চাবে, তাহলে বিক্রিয়ক যেটুক বাড়ছে ওইটুক ভেঙে যেয়ে আবার উৎপাদে কনভার্ট হবে। উৎপাদ কোন দিকে? ডানে, তার মানে বাম থেকে ডানে বিক্রিয়াটা শিফট হবে। বাম থেকে ডানে শিফট হবে মানে বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী বিক্রিয়া। বিক্রিয়াটা কি হবে ভাইয়া? সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া হবে এবং কি হবে, এই জায়গায় আমার উৎপাদ বাড়বে। এই হচ্ছে কাহিনী। এবার ধরো তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো যেমন শিখলে, এবার ধরো তুমি উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিছো, উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিছো। তো উৎপাদ বেড়ে গেলে কি হবে? উৎপাদ বাড়া মানে ধরে নাও তুমি ডি এর ঘনমাত্রা বাড়ায়, আচ্ছা ডি না সি এর ঘনমাত্রা দিয়ে করাই। সো সি এর ঘনমাত্রা তুমি বাড়াই দিছো, তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিলে আবার বিক্রিয়ক চাবে বেশি বেশি তৈরি হতে। বিক্রিয়ক কোন দিকে আছে? বাম সাইডে আছে, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, মানে কি হবে? ডান থেকে বামে আসবে, সাম্যাবস্থাটা ডান থেকে বামে আসবে, তখন আবার বিক্রিয়ক বেশি বেশি উৎপন্ন হয়ে যাবে। বিক্রিয়ক বেশি বেশি উৎপন্ন আস্তে আস্তে হবে। সো বোঝা গেছে ঘনমাত্রার প্রভাবটা। তো তোমরা আমাকে একটা অ্যান্সার দিবা, কোথায় অ্যান্সার দিবা? কেমিস্ট্রি আলাতে অ্যান্সার দিবা। সেটা হচ্ছে আমি যদি এখন আমার এখানে যে বিক্রিয়কটা আছে বি এর ঘনমাত্রাটা এবার কমাই দিই, কি ঘটনা হবে? হোয়াট, কি ঘটনা হবে? সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? বিক্রিয়ক বাড়বে না উৎপাদ বাড়বে? এই কথাটা একটু বলে ফেলবা। সো ঘনমাত্রার প্রভাব আশা করি ভাইয়ারা আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ঘনমাত্রার প্রভাবটা আমরা এইখানেই শিখে ফেললাম। এখন আসো ঘনমাত্রার পরে আমরা যদি এখানে
ছোট্ট করে আমরা যদি এখানে ঘনমাত্রার পরে, সো আমরা এখানে ঘনমাত্রা বুঝছি, কনসেপ্ট বুঝছি এই সাইডে, সো ঘনমাত্রার পরে আমরা যদি এই জায়গায় ছোট্ট করে চাপের প্রভাবটা বুঝে নিতে চাই। সো চাপ আমি যদি একটা রিয়াকশন তোমাকে দেখাই, দেখো তো ভাইয়া, এই যে এখানে যদি আমি দেখাই হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, যদি এবার এটা মেডিকেলের কোশ্চিন, গ্যাস গ্যাস গ্যাস। সো দেখো আমার চাপের প্রভাব সবসময় গ্যাসীয় ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে? গ্যাসীয় ক্ষেত্রে। তাহলে এটা চাপের প্রভাব আমরা পড়বো এখানে, চাপ অলওয়েজ গ্যাসীয় ক্ষেত্রে প্রযোজ্য। সো তোমাকে গ্যাসীয় অণু নিয়ে চিন্তা করতে হবে। দেখো বাম সাইডে আমার গ্যাসীয় অণু বিক্রিয়কে 2 মোল, ডান সাইডে 2 মোল, যখন দুইটা ইকুয়াল হয়ে যায় তখন সেখানে কোনো মনে রাখবা চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নাই। এখন যদি তোমাকে আমি, তাহলে এটা একটা গেল চাপের প্রভাব থেকে, এই জায়গাটা একটা শিখলা চাপের প্রভাব এখানে নাই। তারপরে এমন যদি হয় যে আমার চাপের প্রভাব কোন বিক্রিয়ায় আছে বুঝতে গেলে দুই পাশের মোল সংখ্যার চেঞ্জ আসতে হবে। সো আমি যদি এরকম একটা বিক্রিয়া দিই যে দেখো তো ভাইয়া N2 প্লাস O2, এটা হচ্ছে 2NO, সো এখানে 2NO যেটা তৈরি করছে, সবাই গ্যাস। তোমরা আবারও আমাকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে জানাই দিবা যে এইটা আমার এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব আছে কি নাই, ঠিক আছে? সো নেক্সটে যাই, নেক্সটে আমরা যাই। নেক্সটে যদি আমরা দেখি, আমরা এই জায়গায় চাপের আরও কিছু প্রভাব দেখব। সেটা হচ্ছে আমি যদি এরকম তোমাকে একটা বিক্রিয়া দিই, PCl3 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করছে PCl5, প্রত্যেকেই গ্যাস, আমি আর লিখলাম না এটা, আচ্ছা আসছিল তো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। সো প্রত্যেকেই গ্যাস, তো গ্যাস যেহেতু প্রত্যেকেই, তাইলে আমরা আর লিখলাম না এটাকে। এখন চিন্তা করো এখানে চাপের প্রভাব ব্যাখ্যা করতে দিলে তুমি কি করবে। আমরা একটা জিনিস মনে রাখবো, তুমি যদি চাপ কখনো বাড়াও, কোনো একটা বিক্রিয়ায় যদি চাপ কখনো বৃদ্ধি করো, তাহলে বেশি বৃদ্ধি মানে কি, মানে হচ্ছে বৃদ্ধি মানে হচ্ছে বাড়াইছো, বাড়ানো, বাড়ানো মানে কি আগে থাকবে, তার মানে বিক্রিয়াটা বেশি থেকে কমের দিকে শিফট হবে। কোন দিকে শিফট হবে? বিক্রিয়াটা বেশি মোল সংখ্যার থেকে কমের দিকে শিফট হবে। আর তুমি যদি কোনো একটা বিক্রিয়ার চাপ কমাও, কমানো মানে কি আগে, তাহলে বিক্রিয়াটা কম মোল সংখ্যা থেকে বেশি মোল সংখ্যার দিকে কনভার্ট হবে। এই হচ্ছে তোমার কনসেপ্ট, এটা মনে রাখলে সব পারবা। সো তাহলে আমরা দেখি কি করা যায়। এখন আমরা যেটা করতে পারি, এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় আমি যদি তোমাকে বলি চাপ বৃদ্ধি করছো, তার মানে এই দিকে আমার আগে দেখতে হবে কয় মোল, 2 মোল, এই দিকে 1 মোল। তাহলে চাপ যদি বাড়াও বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে এই জায়গায় বেশি কি হচ্ছে, বাম সাইডে বেশি, ডান সাইডে কম, তাহলে 2 মোল থেকে 1 মোলের দিকে যাবে, তার মানে আমার উৎপাদ বাড়বে, উৎপাদ বৃদ্ধি পাবে। উৎপাদ যে বিক্রিয়ায় বৃদ্ধি পায় ওটাকে বলা হয় ভাইয়া শিল্প উৎপাদনে লাভজনক পদ্ধতি। এটা যদি চাপ কমাও, কম থেকে বেশির দিকে যাবে, তাহলে কম কোনটা, এদিক, এদিক থেকে এদিকে, মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে যে বিক্রিয়কটা বৃদ্ধি পাবে, এটা আমার অলাভজনক পদ্ধতি। ঠিক আছে, বোঝা গেছে চাপের প্রভাব। এখানে আমরা এন্ড করতেছি, ভালো করে আশা করি তোমরা বুঝে নিছো। সো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। সো তাপমাত্রার প্রভাব আমরা দুইটা ক্যাটাগরিতে যদি ভাগ করি, তাপমাত্রা, তাপমাত্রা বললে বিক্রিয়াকে তুমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করবে, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে কি ভাইয়া, তাপহারী। একটা হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় যে জিনিসটা হয় ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হয়, তাপহারী বিক্রিয়ার ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়, ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হয় ভাইয়া, পজিটিভ হয়। সো এই হচ্ছে তোমার এখানকার মনে রাখার টেকনিক। এখন আমি যদি তোমাকে দুইটা বিক্রিয়া দেখাই দিই, সেটা হচ্ছে এরকম থাকতে পারে, নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া প্রস্তুত করছে। এখানে তোমার ডেল্টা এইচ এমনি দেওয়া থাকবে, ডেল্টা এইচ -92 কিলোজুল পার মোল। আর এই বিক্রিয়ায় ধরো এরকম একটা বিক্রিয়া আছে, N2 প্লাস O2 2NO, এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর ভ্যালু ধরো দেওয়া আছে তোমার +180 কিলোজুল পার মোল। সো তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এখানে আমার এটার ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটার ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ, মানে এটা তাপহারী বিক্রিয়া। এছাড়াও অ্যাডমিশন ক্লাসে আমরা আরো জিনিসগুলো দেখব কিভাবে আরো ভাবে ডিফাইন করা যায়। সো দেখো এই জায়গায় আমাদের তাইলে তাপ উৎপাদী বিক্রিয়া মানে এমনিতেই তাপ উৎপন্ন হচ্ছে,
এই বিক্রিয়ায় এমনিতেই তাপ উৎপন্ন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে অনেক টাকা আছে একটা মানুষের, তুমি সেখানে আবারও যদি তুমি টাকা দিতে যাও বিক্রিয়াটা ব্যাকফায়ার করবে। তোমার ওই লোকের টাকা তো দরকার নাই, তুমি কেন টাকা দিতে গেছো? 1 কোটি টাকা ওনার আছে, তুমি 1 টাকা কেন দিতে গেছো ওনারে? বা অনেক পানি আছে সমুদ্রের মধ্যে, তুমি এক বালতি পানি ঢালতে গেছো, 1 মগ পানি ঢালতে গেছো, দরকার তো নাই। সো দিছো, ব্যাকফায়ার করছে, পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে যাবে। তো তাপমাত্রা যদি তুমি এই বিক্রিয়ায় বাড়াও তাহলে কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, মানে বিক্রিয়াটা উল্টা দিকে যাবে। উল্টা দিকে গেলে কি হবে? পশ্চাৎমুখী হইলে বিক্রিয়াটাই হচ্ছে বিক্রিয়ক বাড়বে, অলাভজনক হবে, বিক্রিয়কটা বৃদ্ধি পাবে। আর তুমি যদি এখানে তাপমাত্রা কমাও তাহলে এখানে উৎপাদ বাড়বে। ঠিক আছে? এরপরে তাপহারী বিক্রিয়া, তাপমাত্রার দরকার, টাকার দরকার, হ্যাঁ দিছো, তাহলে তাপমাত্রা বাড়াইছো, তাহলে কি হবে? উৎপাদ বাড়বে, সামনের দিকে যাবে বিক্রিয়াটা। তাপমাত্রা কমাইছো, ভাইয়া টাকা যান না, আবার গরিব থেকে শোষণ করছো, বিক্রিয়া হয়ে যাবে পশ্চাৎমুখী, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক বাড়বে, বিক্রিয়ক বাড়বে। সো এই হচ্ছে তোমার লা শাতেলিয়ারের নীতির পুরো জিনিসটা, আমি কনসেপ্টটাকে আলোচনা করছি, তারপরে আমি এখন কোশ্চিন সলভে চলে যাবো। সো চলো ভাই আমরা কোশ্চিন সলভগুলো করে ফেলি। কোশ্চিন সলভে আমাদের কি বলছে? আমাদের বলছে হচ্ছে নিচের নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াসমূহে সাম্যাবস্থায় চাপ হ্রাস করে গ্যাসীয় আয়তন বৃদ্ধি করা হলে বিক্রিয়ার মিশ্রণে মোল সংখ্যার কি পরিবর্তন হবে আলোচনা করো। সো আমাদের চাপ হ্রাস করার কথাটা মাথায় রাখতে হবে। চাপ হ্রাস করলে এমনিতে আয়তন বাড়ে। এটা কার সূত্র ভাইয়া? এটা হচ্ছে বয়েলের সূত্র। আমরা পরিবেশ রসায়নের কিছু কনসেপ্ট ম্যাথে, তো ম্যাথ সব ধরনের মিক্সড করে আসে, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, সবগুলোর কনসেপ্ট এখানে কাজে লাগে। সো তাইলে আমরা চলো শুরু করি। নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াসমূহে সাম্যাবস্থায় চাপ হ্রাস করে গ্যাসীয় আয়তন বৃদ্ধি, তাহলে চাপ হ্রাস করা হয়েছে, এই জিনিসটা মাথায় রাখো। দেখো ভাইয়া এখানে আমাদের এই জিনিসটা কি সলিড না? সলিডের উপর কি চাপের প্রভাব আছে? নাই, তাহলে এই জিনিসটার উপর প্রভাব বিস্তার করবে না। তারপরে এখানে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, এটা গ্যাস, এটার উপর প্রভাব বিস্তার করবে। আর এই বিক্রিয়ায় এই ক্যালসিয়াম কার্বনেট আবারও সলিড, তাহলে এটার উপর প্রভাব বিস্তার করবে না। তাহলে আমি দেখছি আমার বিক্রিয়কের দিকে 1 মোল আছে, উৎপাদের দিকে আমার 0 মোল আছে, দুইটা তো সমান না, তার মানে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। এখন চাপ কমাই দিলে কি বলছিলাম? চাপ যদি কমাই দাও, চাপ কমাই দিলে বা হ্রাস করলে কম মোল সংখ্যা থেকে বেশি মোল সংখ্যার দিকে যাবে। কম মোল সংখ্যা কোন দিকে আছে ভাইয়া? এই দিকে আছে। কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে, তাহলে কম থেকে বেশির দিকে, তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে? উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। উৎপাদ থেকে বিক্রিয়ক মানে এই জায়গায় আমার বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে কি হবে? বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। সো এই হচ্ছে আমার এখানকার ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানকার ব্যাপার। এখন আসো এই জায়গায় তোমার আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যার পরিবর্তনটা দেখাইতে বলছে। এটাকে বলা হয় ডেল্টা এন দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। ডেল্টা এন সমান গ্যাসীয় অবস্থায় উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল সংখ্যা তো 0, মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1, তাহলে এখানে ডেল এন এর ভ্যালু -1, তাহলে এইটুক লিখলেই তোমার এখানে হয়ে যাবে। সেকেন্ডটাই যাই ভাইয়া। সেকেন্ডটা হচ্ছে আমাদের কি বলছে যে 3F সলিড বাদ, এটা পানি গ্যাস, এটা আছে, এটা সলিড বাদ, এটা আবার পানি। দেখো তো এই পাশেও 4 মোল, এই পাশেও 4 মোল, ইকুয়াল, তাহলে কি বলবা? যে চাপের প্রভাব নাই। এই জায়গায় কোনো উৎপাদের মোল সংখ্যার কি পরিবর্তন হবে? দেখো তো, ডেল্টা এন, উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা 4, বিক্রিয়কের গ্যাসীয় অণুর মোল সংখ্যা 4 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে চাপের প্রভাব নাই আর ডেল এন এর ভ্যালু 0। এইটুকু সুন্দর মতো লিখে দিলে কোশ্চিন যদি বুঝো, দেখো 20-21 এই কোশ্চিন আসছে, বলা যায় ভাই এত ইজি কোশ্চিন আসছে। সো দেখো এই ধরনের কোশ্চিনে আসে। সো দেখো তারপরে নেক্সটটা কি বলছে যে কোনো একটি বিক্রিয়ায় প্রভাবক অনুঘটক যোগ করলে কি ঘটে, একটু পরে দেখবো। আগে আমরা যেহেতু এগুলো পড়ছি, নিম্নলিখিত কি ধরনের বিক্রিয়া এটা? পারিপার্শ্বিক অবস্থার উপর বিক্রিয়াগুলোর প্রতিক্রিয়া কি, অর্থাৎ তাপ উৎপাদী না তাপহারী, তাছাড়া অন্য কিছু যদি লিখতে পারো আরো ভালো। দেখো কার্বন গ্রাফাইটের সাথে অক্সিজেন যোগ করছে, দহন, অক্সিজেনের উপস্থিতিতে কোনো বিক্রিয়া, মানে এটা প্রথম কথা দহন বিক্রিয়া। সেকেন্ড, ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, নেগেটিভ মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরেরটাই যাই, নিচের বিক্রিয়া, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড, ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, তাহলে এটা তাপহারী বিক্রিয়া। এবং তুমি আরেকটা যদি লিখতে চাও, দেখো হাইড্রোজেন আর আয়োডিন যুক্ত হয়ে একটা নতুন প্রোডাক্ট হয়েছে, দুইটা যুক্ত হয়েছে মানে যোগ হয়েছে, মানে সংযোজন বিক্রিয়া।
ঠিক আছে। সো দুইটা আমি লিখে ফেললাম প্রথমটা। এবার বলছে পারিপার্শ্বিক অবস্থার উপর বিক্রিয়াগুলোর প্রতিক্রিয়া কি। দেখো প্রথম বিক্রিয়াটা কি ভাইয়া, 1 নম্বর বিক্রিয়াটা আমরা দেখতেছি তাপ উৎপাদী। তাহলে তাপমাত্রা যদি বাড়াও তাহলে আমার উৎপাদ হচ্ছে কমে যাবে, উৎপাদ মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি কমে যাবে। আর তাপমাত্রা কমাইলে আমার কার্বন ডাইঅক্সাইড মানে উৎপাদটা বেড়ে যাবে। সো এই হচ্ছে তাপমাত্রার প্রভাব, এভাবে লিখলেও হবে ভাইয়া। তারপরে আমরা যদি দেখি তাপমাত্রার পরে কি চাপের প্রভাবটা, দেখো চাপের প্রভাব আছে এই সাইডে 2টা গ্যাসীয় অণু আর এই সাইডে হচ্ছে আমাদের 1টা গ্যাসীয় অণু। সো এই বিক্রিয়ায় চাপের প্রভাব যদি দেখাই, সো এই কার্বন গ্রাফাইটের পাশে কিছু লেখে নাই, দাঁড়াও আমরা একটা কাজ করি, আমাদের কোশ্চিনটা একটু কোশ্চিনটা হচ্ছে চেক দিচ্ছি, ঠিক আছে। তো ভাইয়ারা কোশ্চিন চেক দেওয়ার পর দেখলাম কার্বন গ্রাফাইটের পাশে কোনো সলিড বা গ্যাস বা কিছু লেখা নাই। তুমি চিন্তা করো কার্বনের তুমি গুঁড়া আকারে পাও না, গ্রাফাইট কি সলিড অবস্থায় থাকে, তার মানে এটা সলিড। তোমাকে এটা ধরে নিতে হবে, এটা কোশ্চিন কর্তা এটা চালাকি করে দিচ্ছে, এটা সলিড। তো এটা তাহলে সলিড, তাহলে এটা বাদ। তাহলে এখানে এক অণু গ্যাস, এখানে 1 অণু গ্যাস, তাহলে এখানে হচ্ছে কোনো চাপের প্রভাব নাই কারণ দুই পাশে সমান, ঠিক আছে। এই জিনিসটা বুঝে নেওয়ার মতো। আচ্ছা নেক্সটে যাই। সো ঘনমাত্রা কি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বাড়বে। তুমি যদি এখানে অক্সিজেনের ঘনমাত্রাটা বাড়াও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে। সো তুমি এইভাবে দেখাই দিতে পারো যে তুমি অক্সিজেন যত বাড়াবা, বিক্রিয়ক যত বাড়াবা, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রাও তত বাড়বে। কারণ কি হবে, আমার বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, বাম থেকে ডানে যাবে। সেকেন্ড বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। তাপহারী যদি হয় তাহলে এই জায়গায় তাপমাত্রা বাড়াইতে হবে। তাপমাত্রা বাড়াইলে আমার উৎপাদ বাড়বে। উৎপাদ আকারে কে আছে, উৎপাদ আকারে আছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে হাইড্রোজেন আয়োডাইড বাড়বে। সেম অ্যাজ আমাদের যদি চাপের প্রভাবে যাই, তুমি বলে দিতে পারো বিক্রিয়া সম্মুখ দিকে যাচ্ছে, তাপমাত্রা বাড়তেছে। আমরা যদি এখানে দেখি আমাদের এখানে চাপের প্রভাব নাই, কোনো চাপের প্রভাব নাই। চাপের প্রভাব কেন নাই ভাইয়া, বুঝছো আশা করি, দুই দিকে সমান মোল সংখ্যা। আর এখানে যদি তুমি হাইড্রোজেন আর আয়োডিনের ঘনমাত্রা বাড়াও তাহলে আমাদের উৎপাদের পরিমাণ বাড়বে। যদি তুমি হাইড্রোজেন আয়োডিনের পরিমাণ কমাও তাহলে উৎপাদের পরিমাণ কমবে, কারণ উৎপাদ তখন বেশি হয়ে যাবে, ওটা ভেঙে যেয়ে বিক্রিয়কের দিকে কনভার্ট হবে। সো এই জিনিসগুলো ভাইয়া 3 নাম্বারটা নিজে হচ্ছে ঘনমাত্রার প্রভাবটা করবা, এটা হচ্ছে নিজে করো, সব তো করা যাবে না ভাইয়া, নিজে করো, কারণ তোমাকে আমি কনসেপ্ট আলোচনা করে দিছি, দেন আমি এটাই আসছি। সো ভাইয়া তাহলে এই দুইটা কোশ্চিন আমরা হচ্ছে এখান থেকে লাসাতে লেয়ার নীতি থেকে রাখছি। সো আশা করি ভাইয়া তোমাদের কোনো প্রবলেম হয় নাই বুঝতে, এবং এই ধরনের কোশ্চিন আসলে দেখছো কত ইজি কোশ্চিন 10 মার্কের জন্য আসে, এইগুলো কিন্তু মিস করা যাবে না। কারণ ভাইয়া তোমাকে শুধু আমি পড়াচ্ছি এটা না, তোমাকে দেখো পুরো 2 পেজ ধরে আমি কনসেপ্ট পড়াইছি, এরপরেও যদি মিস হয় তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে। সো আমরা নেক্সট টাইপে যাচ্ছি। আমাদের নেক্সট টাইপ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা টাইপ, কেপিক অ্যাসিড টাইপ। এখানেও আমরা কনসেপ্ট আলোচনা করব, দেন আমরা কোশ্চিন সলভে যাব।